বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার পার্টিসিপেন্টস। তো এটা আমাদের রিসার্চ ডিজাইন, এটা প্রায় প্রতি প্রায় বিভিন্ন সেশনে আসবে, কারণ রিসার্চ ডিজাইনের যে বিভিন্ন ডিজাইনগুলো এগুলো দেখতে দেখতে আমাদের মেমোরিতে সেট আপ হয়ে যাবে। এই জন্য এটা বারবার করে দেখানো পারপাস হচ্ছে এটা, যে বারবার দেখতে দেখতে যে আমাদের যাতে এটা মেমোরাইজ হয়ে যায়, আমাদের যে আলাদা করে পড়া না লাগে। আমরা ওই জন্য 1 মিনিট 2 মিনিট বা 1.5 মিনিট সময় ব্যয় করি। যে রিসার্চ ডিজাইনের প্রথমত দুইটা ভাগ, এটা কোয়ালিটেটিভ, এটা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভের আবার দুইটা, কোয়ান্টিটেটিভের দুইটা, অবজারভেশনাল অ্যান্ড ইন্টারভেনশনাল। অবজারভেশনাল আবার 2 ধরনের, ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল। ডেসক্রিপটিভ আবার 3 ধরনের, কেস রিপোর্ট অথবা কেস সিরিজ, লংজিটিউডিনাল অ্যান্ড ক্রস সেকশনাল। আর অ্যানালিটিক্যাল আবার প্রধানত 4টা, ইকোলজিক্যাল, ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল অ্যান্ড কোহর্ট। আর ইন্টারভেনশনালের 2টা, একটা ট্রু এক্সপেরিমেন্টাল, একটা কোয়াসি এক্সপেরিমেন্টাল। কোয়াসি অর্থ হচ্ছে যে পার্শিয়াল বা সেমি বা আংশিক বা এরকম আর কি, কেমন। আর কোয়ালিটেটিভ রিসার্চের, আচ্ছা ঠিক আছে, কোয়ালিটেটিভ রিসার্চের এক সময় আমরা শুধু কেস স্টাডি নিয়ে আমরা জানতাম, এটা আমাদের দেশে প্রচলিত ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কোয়ালিটেটিভ রিসার্চের অনেকগুলো ব্রাঞ্চে আসতেছে বা আসছে। তার মধ্যে আমরা এগুলো একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ। এটা হায়ারার্কি অফ রিসার্চের যে বিভিন্ন ডিজাইন আছে, রিসার্চ ডিজাইনের হায়ারার্কি, কোনটার স্ট্রেংথ কেমন, কোনটার পাওয়ার কেমন। এই স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার নিয়ে একদিন আমরা আলোচনা করেছিলাম, হোয়াট ইজ স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ পাওয়ার। এটা সংক্ষেপে আমরা আলোচনা করেছিলাম। সামনে সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা স্ট্রেংথ অ্যান্ড পাওয়ারের উপরে আরেকটু আলোচনা করবো, যে পাওয়ার অফ স্টাডি কাকে বলে, স্ট্রেংথ কাকে বলে। মূলত স্ট্রেংথ শব্দটা আসলে স্ট্যাটিস্টিক্সের বইতে বা রিসার্চ মেথোলজির বইতে খুব খুঁজে পাওয়া যাবে না। এটা বোঝানোর জন্য, মিন করার জন্য আর কি। আসলে এটাকে সিগনিফিকেন্স বলা হয়। সিগনিফিকেন্সের অন্য আপনার ব্র্যাকেটের ভিতরে আপনার স্ট্রেংথ লিখে নিলে বুঝতে সুবিধা হবে আর কি। তো এর পাওয়ারটা হলো যে সে কত বেশি জনগণকে, পপুলেশনকে প্রতিনিধিত্ব করে, জেনারেলাইজেবিলিটি, দ্যাট ইজ দি পাওয়ার। আর স্ট্রেংথ হলো হাউ মাচ পটেনশিয়ালিটিস, যেটা কত বেশি মানে রিয়ালিটির দিক থেকে কত বেশি, অর্থাৎ এগেনস্ট নেচার কতটুকু করতে পারে, সে কতটুকু করতে পারে। তার রিসার্চ যদি বেশি পোর্শন নিয়ে নিতে পারে, 98%, 99% পর্যন্ত নিয়ে নিতে পারে, তাহলে সেই রিসার্চ স্ট্রং অনেক বেশি, সিগনিফিকেন্ট অনেক বেশি। এই সিগনিফিকেন্সকে বোঝানোর জন্য আর পাওয়ারের মানে অপোজিট বোঝানোর জন্য, যে একটা পাওয়ার একটা স্ট্রেংথ, নাহলে আপনাদের মধ্যে ভুল ধারণা হতে পারে যে আমরা অমুক বইতে তো স্ট্রেংথ দেখি নাই, স্ট্রেংথ আপনি কোথায় পেলেন, এরকম। স্ট্রেংথ অফ ব্র্যাকেটে লেখা ভালো, সিগনিফিকেন্স, হাউ মাচ সিগনিফিকেন্ট দি রেজাল্ট ইজ অ্যান্ড হাউ মাচ পাওয়ারফুল দি স্টাডি ইজ। দুইটা, এটা আমরা ওই যে ডক্টর জিয়া সেদিন আমাদের প্রফেসর জিয়া আমাদেরকে করেছিল, সাজেস্ট করেছিল যে অ্যাট দি এন্ড যদি আমাদেরকে কিছু সামারি পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে এই সামারি পয়েন্টগুলো আমরা বিভিন্ন সময়ে সুযোগ মতো পড়লাম বা দেখলাম, বা বিভিন্ন বই সার্চ করলাম, গুগল সার্চ করলাম, এইভাবে তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা চেষ্টা করবো অ্যাট দি এন্ড, এই ইসের মধ্যে, সেশনের ভিতরে যদি সম্ভব নাও হয়, আমরা সেশনের পরে হলো আমরা অন্তত অ্যাটলিস্ট 150 থেকে 100 আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, কি বলে, পয়েন্টস দেওয়ার জন্য, যে এই পয়েন্টসগুলো দেখলে মোটামুটি আপনি রিসার্চ মেথোডোলজি সম্পর্কে একটা মোটামুটি ইনডেপথ আর কি, একদম ইনডেপথ না, মোটামুটি ইনডেপথ একটা ধারণা, যেটা আপনি একজন ভালো রিসার্চার, ক্লিনিশিয়ান হয়ে আপনি একজন ভালো রিসার্চার হতে পারেন, সেই ব্যাপারে আপনার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ। এটা হলো, আমরা এটাও একাধিকবার পাবো, যে নিচের দিক থেকে আমরা বলছিলাম কেস রিপোর্ট। এক সময় এটাকে কেস স্টাডি বলা হয়তো, বিশেষ করে আমাদের ক্লিনিক্যাল এরেনাতে। আমাদের তৎকালীন আগের দিনের আমাদের শিক্ষক মহোদয়গণ, প্রফেসরগণ, তখন রিসার্চের এতটা চর্চা ছিল না, তখন কেস স্টাডি বলতো, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট দি কেস স্টাডি, কেস রিপোর্ট, কেস প্রেজেন্টেশন, যেটা কেস রিপোর্ট আর কি। একটা কেস হলে কেস রিপোর্ট এবং একাধিক কেস হলে কেস সিরিজ, কিন্তু বোথ অফ দিস আর হলো আপনার কেস প্রেজেন্টেশন। একটা করলো প্রেজেন্টেশন, সবগুলো করলো প্রেজেন্টেশন। আর কেস স্টাডি 1 স্টেপ অ্যাবাভ, এবং এটা হচ্ছে কোয়ালিটেটিভ ইন নেচার। আর কেস সিরিজ বা কেস রিপোর্ট, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ নেচার। এটা আমরা আসতেছি সামনে। আমি তো স্পিডে যাচ্ছি এই জন্য, যেহেতু সময় প্রায় 25 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে, এই জন্য। ক্রস সেকশনাল স্টাডি আমরা ওদিন বলছিলাম, এটা 2 রকম। এরপরের নিচের দিক থেকে এরপরের পাওয়ার, মানে এর চেয়ে একটু বেশি পাওয়ার হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, সেটা আবার 2 রকম আমরা বলছিলাম। ক্রস সেকশনাল, এটা বলেন আপনারা, ক্রস সেকশনাল এইটা স্টুডেন্টদের মতো আপনাদের মাঝে মাঝে শেয়ার করতে হবে। ওই দিন বলছি একাধিকবার এবং বিস্তারিত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। ক্রস সেকশনাল 2 রকম, ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ
আর একটা ক্রস সেকশনাল অ্যানালাইটিক্যাল। ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ মানে একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করবে, আর ক্রস সেকশনাল অ্যানালাইটিক্যাল মানে একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করে এবং এর মধ্যে একটা কম্পারিজন কি ড্র করবে, কেমন। আর তারপরে হচ্ছে কেস কন্ট্রোল, এর চেয়ে একটু বেশি পাওয়ার, আর কেস কন্ট্রোলের চেয়ে একটু বেশি হচ্ছে কোহর্ট। এটা অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে, স্যার কেস কন্ট্রোলের সাথে কোহর্ট বেশি পাওয়ার কেন? এটা জবাব আছে, কারণ কেস কন্ট্রোলে তো আপনার হতে পারে কি বলে মেমোরি বায়াস বা রিকল বায়াস হতে পারে, যেহেতু আগের থেকে বলবে, আর কোহর্টে তো রিকল বায়াস হওয়ার সুযোগ নেই, এটা তো প্রসপেক্টিভ। শুধু এই কারণে কেস কন্ট্রোল এবং কোহর্টের মধ্যে কিছুটা স্ট্রেংথের ব্যবধান হয়, আর নাহলে কেস কন্ট্রোল এবং কোহর্ট প্রায় অল দিছে মানে কাছাকাছি তাদের পাওয়ার। এরপরে হলো নন র্যান্ডমাইজড বা যেটাকে বলা হয় কোয়াসি এক্সপেরিমেন্টাল, আর আরেকটা হলো কি সবচেয়ে পাওয়ারফুল হলো কি এক্সপেরিমেন্টাল, যেটা আমরা খুব কমনলি করি, যেটা আরসিটি। আপনারা যেটা আরসিটির সাথে জড়িত। আমার এক স্টুডেন্ট একদিন বলতেছে স্যার ক্লাসে যে স্যার আমাদের কিছু ক্লিনিক্যাল রিসার্চ সম্পর্কে বলেন। আমি বলছিলাম যে এপিডেমিওলজিক্যাল রিসার্চ ডিজাইন, বলে স্যার এপিডেমিওলজিক্যাল না বলে আমাদেরকে একটু ক্লিনিক্যাল রিসার্চ ডিজাইন বললেন। অল দিস রিসার্চ ডিজাইন স্যার ক্লিনিক্যাল কি বলে ক্লিনিক্যাল রিসার্চ ইজ অলসো এপিডেমিওলজিক্যাল রিসার্চ। হ্যাঁ, এটা এই জন্য এটা আরও একাধিক দিন বলছি, যাতে অন্য জায়গায় বা জার্নালে বা কোথাও দেখলে আপনারা যাতে একটু না হন, কি বলে বসতে যাতে সমস্যা না হয়। এখন আমরা আপনাদের একটু পার্টিসিপেশন নিব। What do we mean about by qualitative study? কোয়ালিটেটিভ রিসার্চ বলতে আমরা কি বুঝি, আপনাদের একটু মতামত নিব। সাবেরা নাইবেদান একটু লিখে নিলে ভালো, একটু লিখে রেখো, রেসপন্সগুলো লিখে রেখো। আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বলতে কি বুঝি? আমরা যদিও ইউ আর দি লার্নার পার্টিসিপেন্ট, ইউ আর নট দি স্টুডেন্ট, ইভেন ইউ আর নট দি রেগুলার ট্রেনিং পার্টিসিপেন্ট, ইউ আর দি লার্নার পার্টিসিপেন্ট। তো এই জন্য আপনাদেরকে আমি অনেক সময় আস্কিং করি না, জিজ্ঞেস করি না, কিন্তু একটু না করলে হয় কি ফিডব্যাক হয় না এবং ইন্টারেক্টিভ হবে না সেশনটা আর কি, এবং এর মধ্যে কোনো এম্বারাসমেন্টের কিছু নাই আর কি কাইন্ডলি। হ্যাঁ, তা আপনারা যদি একটু রেসপন্স করেন অনুগ্রহ করে, যে কোয়ালিটেটিভ রিসার্চ আমরা বলতে কি বুঝি, এবার কোন রিসার্চটাকে কোয়ালিটেটিভ রিসার্চ বলবো? অবজারভেশনাল। হ্যাঁ, লিখে রাখো। হ্যাঁ, না আমরা বলছিলাম যে ওখান থেকে কোন রিসার্চটাকে কোয়ালিটেটিভ রিসার্চ বলবো সেটা না, আমরা বলছি কোয়ালিটেটিভ রিসার্চ বলতে কি বোঝায়, কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বলবো। কেউ যদি একটু রেসপন্স করেন, দুই একটা পয়েন্ট পাইলে আমার জন্য সুবিধা হতো, ডিসকাস করতে সুবিধা হবে। প্রিভিলেন্স দেখার জন্য না ম্যাডাম, প্রিভিলেন্স দেখি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চে। হ্যাঁ, তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ আমরা কাকে বলবো? কারণ ভেরিয়েবলগুলো কাউন্ট করা যায় না। গুড, ভালো একটা পয়েন্ট বলছেন স্যার, ভেরিয়েবলগুলো কাউন্ট করা যায় না। আর জি আইকিউ টেস্ট, হ্যাঁ আইকিউ উদাহরণ এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। গুড, আইকিউ টেস্ট এটা কোয়ালিটেটিভ, কিন্তু আইকিউ টেস্ট কিন্তু আমরা আপনি যে টেস্টের কথা বলছেন সেটা কিন্তু আসলে কোয়ান্টিটেটিভ, কারণ আমরা নাম্বার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ম্যাডাম যেটা বলছেন যে আইকিউ যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল, ম্যাডাম বোধহয় বলতে চাচ্ছেন যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল হলে সেটা কোয়ালিটেটিভ স্টাডি হবে। সাধারণত এই ট্রেনিং সেশনগুলোতে কমনলি যে অ্যান্সারটা আসে, আমি এটা ভাবছিলাম যে এটা হয়তো আসবে, কিন্তু আপনারা হয়তো বা অন্যদিকে অ্যাটেনশন বেশি দিয়ে, আপনারা কিন্তু জানেন যে বিষয়গুলো আমি বলবো এটা আপনাদের কোনো অজানা কিছু নয়, নতুন কিছু নয়, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো ব্রেনে আসতেছে না। আমি ওই কমন যে অ্যান্সারটা আসে আমি ওইটি এক্সপেক্ট করতেছিলাম, এবং এটা স্বাভাবিক এবং সঠিক। কমন অ্যান্সার আসে যে স্যার কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যে স্টাডি করা হয় সেই স্টাডিকে বলা হয় কি কোয়ালিটেটিভ রিসার্চ, আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে যে রিসার্চ করা হয় সেটাকে বলা হয় কি আপনার আটার করিয়েন। আমি এই টেল ড্রপ করলে ছেড়ে দিলে ওই শব্দগুলো উচ্চারণ করেন, তাহলে আপনাদের লার্নিং আরও বেশি ভালো হবে। তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে রিসার্চ করলে কোয়ালিটেটিভ রিসার্চ, আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে রিসার্চ করলে কোয়ান্টিটেটিভ রিসার্চ। সাধারণত এই অ্যান্সারটা আসে এবং এটা সঠিক অ্যান্সার, খুবই পার্টিনেন্ট। তাহলে এটা আমরা একটা ফান্ডামেন্টাল পয়েন্ট ধরে নিতে পারি যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে রিসার্চ করলে কোয়ালিটেটিভ রিসার্চ, অ্যান্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে রিসার্চ করলে কোয়ান্টিটেটিভ রিসার্চ। বাট একটু বাট আছে সামান্য, সঠিক আছে কিন্তু একটু বাট আছে, বাটটা আমরা পরে বলতেছি। তাহলে আগে জানতে হবে যে কোয়ালিটেটিভ ভেরিয়েবল কী আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কী, এটা তো আমরা জানি না। তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কী ম্যাডাম? আমরা সেদিন ভেরিয়েবল অনেক ওইজন একজনের দিয়ে ব্যক্তি বস্তু বিষয় বলছিলাম না, ভেরিয়েবল কাকে বলে? তো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কী এক্সাম্পল, কিন্তু এমনি মানে কি অ্যান্সার দিতে যেটাকে মেজার করা যায় না, যেটাকে সংখ্যায় প্রকাশ করা হয়, যেটার কোয়ান্টিটেটিভ মেজার করা যায়,
ওইটাও মেজারমেন্ট। আচ্ছা যাই হোক, ঠিক আছে, মেজার করা যায়, আমরা নিলাম, অ্যান্সারটা নিলাম স্যারের। কোয়ান্টিটেটিভ যেটা মেজার করা যায়, মানে যেটা কি সংখ্যায় প্রকাশ করা হয়, সংখ্যায় প্রকাশ করা হয়। আর কোয়ালিটেটিভ কি, যেটা গুণবাচক, কোয়ালিটি যেটা গুণবাচক, সেটা আবার দুই রকমের, কি নমিনাল অ্যান্ড অর্ডিনাল। আচ্ছা, তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যে রিসার্চ করা হয় সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ রিসার্চ, আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে যে রিসার্চ করা হয় সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ। কিন্তু একটা বাট আছে। বাট কি, কোয়ালিটেটিভ ভেরিয়েবল ইউজুয়ালি কোয়ালিটেটিভ ভেরিয়েবলের নিয়ে কি করা হয়, কোয়ালিটেটিভ রিসার্চ করা হয়, বাট কোয়ান্টিটেটিভ রিসার্চ ক্যান বি কন্ডাক্টেড উইথ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ রিসার্চও কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে করা যায়, আমরা একটা এক্সাম্পল দিব এখন। কিন্তু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলই কোয়ান্টিটেটিভ রিসার্চই করা যায়। হ্যাঁ, একটু বোধহয় কনফিউজিং। যেটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে কনভার্ট করা যায়, হ্যাঁ 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 থেকে ব্যাকে আনা, হ্যাঁ 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 করা জি হাইট ওয়েটকে যদি আমরা ক্যাটাগরাইজ করে ফেলি তখন ওটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যেমন ভেরিয়েবল ভার্সাস কি টাইপ অফ রিসার্চ, টাইপ অফ স্টাডি। তাহলে এটা হলো কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কেমন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এটা নিয়ে কিন্তু দুই ধরনের রিসার্চ করা যায়। ইউজুয়ালি করা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ। থ্যাংক ইউ স্যার। বাহ, আমার থট ব্লক হয়ে গেলে স্যার আমাকে সে হেল্প করে আর কি। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ, এটা সাধারণত এটা তো বোঝানোর কিছু নাই, তাই না? আপনি যদি দেখবেন যে প্রিভিলেন্স এইজের উপরে করবেন, কি বলে ইনকামের উপরে করবেন, যেগুলো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দিয়ে কী করবেন, কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন। এটা তেমন কোনো ডিসকাশনের দাবি রাখে না। কিন্তু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ করা হয়, কিন্তু কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে, এটা ভুল বলছি আমি, কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে দুই ধরনের রিসার্চ করা যায়। কোয়ান্টিটেটিভ রিসার্চও করা যায়, কোয়ান্টিটেটিভ এই রিসার্চও করা যায়, আবার কি কোয়ালিটেটিভ রিসার্চও করা যায়। কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ালিটেটিভ রিসার্চ, এখানে এই দাগটা ভুলে পড়ে গেছে, এটা হবে না। তাহলে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ হবে ইউনিভার্সাল, বাট কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চও করা যায়, কোয়ালিটেটিভ রিসার্চও করা যায়। কোয়ালিটেটিভ ভেরিয়েবল এটা এক্সাম্পল, কারণ আমরা এই ইদানিং মাত্র বছর দশেক হবে আমাদের দেশে কোয়ালিটেটিভ রিসার্চ শুরু হয়েছে ভালোভাবে, কিন্তু 80 দশক আর 90 দশকে আমরা যখন রিসার্চ করতাম তখন কিন্তু কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চই করতাম। কীরকম, নলেজের উপরে রিসার্চ, নলেজ গুড, নলেজ কি বলে আছে, নলেজ নাই, স্যাটিসফ্যাকশনের উপর রিসার্চ, স্যাটিসফ্যাকশন আছে, স্যাটিসফ্যাকশন নাই। এরপরে আসলো স্কেল আসার পরে কি স্যাটিসফ্যাকশন, হাইলি স্যাটিসফাইড, হাইলি ডিসস্যাটিসফাইড, পুয়ারলি ডিসস্যাটিসফাইড, আনসার্টেন, এরকম 3-4 বিভিন্ন স্কেল আসলো। এরপর স্কেল আসলো। আর কোয়ালিটেটিভ রিসার্চ হলো ইন ডেপথ, আমরা আসতেছি সেই ব্যাপারে আলোচনা করব। ইন ডেপথ যে আসলে হোয়াট ইজ দি রিজন, হোয়াট ইজ দি ডিপ রুটেড কজেস। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেই, আপনাদের এখন ফেজ দেখে আমি বুঝতে পারছি যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন আসে নাই। কোয়ালিটেটিভ একটা ভেরিয়েবলের নাম বলেন, কোয়ালিটেটিভ ভেরিয়েবলের একটা এক্সাম্পল দেন, নাম বলেন স্যার। মেল ফিমেল কোয়ালিটেটিভ। হ্যাঁ ঠিক আছে, আর হিন্দু মুসলিম খ্রিস্টান, আরো আরেকটু হায়ার ভার্সন। নলেজ কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ালিটেটিভ। অ্যাটিটিউড কোয়ালিটি, আমরা অ্যাটিটিউডই দেখি। অ্যাটিটিউড
এটার উচ্চারণ কি? সেদিন দেখি টেলিভিশনে এক মেয়ে উচ্চারণ করতেছে অ্যাটিটিউড, আসলে অ্যাটিটিউড নাকি উচ্চারণ সঠিক? না, ওগুলো সবই ঠিক। সিকাম কিকাম বলে, কেউ বলে সিকাম, কেউ বলে কিকাম। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই ওটা ঠিক করে। ওরাই জানে। তা আমি বাচ্চা মেয়ে কি নিয়ে যেন ইয়ে হচ্ছে, ডিবেট হচ্ছে, তো সে অ্যাটিটিউড আছে। যাই হোক, আমি বললাম আমরা কি এত বুড়া বসে এগুলো ভুল করতেছি কিনা কি অ্যাটিটিউড বলে। তো অ্যাটিটিউড ব্রিটিশ আর আমেরিকানে হয়তো হতে পারে ডিফারেন্স। অ্যাটিটিউড কি ভেরিয়েবল? একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ইউজুয়ালি আমরা দীর্ঘদিন যাবত এই অ্যাটিটিউডের উপরে কোয়ান্টিটেটিভ রিসার্চই করে আসছি, কোয়ান্টিটেটিভ রিসার্চ করে আসছি। যে অ্যাটিটিউডে আমরা দেখছি যে অ্যাটিটিউড কি স্কেলিং করে আগে একদম 80-90 দশকে আমরা স্টাডি করতাম অ্যাটিটিউড গুড অর ব্যাড। হ্যাঁ, গুড অর এটার মধ্যে চলে আসে কিছু, আপনারা বুঝে নিয়েন কাইন্ডলি। হ্যাঁ, অ্যাটিটিউড গুড, অ্যাটিটিউড ব্যাড। এখন এরপরে আমরা যখন আরো স্কেল কেন কোয়ান্টিটেটিভ বলতেছে, গুড অর ব্যাড? বলতেছি যে বলতেছি অ্যাটিটিউড গুড অর ব্যাড। এখন এর হ্যাঁ 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 কোয়ালিটি কত বলতেছি না। হ্যাঁ না, নাম্বার হলো এটা তো কোয়ালিটি। স্যার বলতেছি এরপরে আরেকটু ডেভেলপ করে কি আসলো, যে এটা স্কেলিং হলো। হ্যাঁ, কি স্কেল আছে? লিকার্ট স্কেল আছে, আর বিভিন্ন স্কেল আছে না? স্কেল হলে তখন আরও বেশি ভাগ হলো, যে কি বলে গুড ব্যাড, আবার গুড হইলে যে কি বলে ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ এটাকে আমরা কি করি, যে স্কেলটা যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে আমরা স্কেলিং করে আমরা যে কি বলে সেটাকে বিভিন্ন ক্যাটাগরি করি। স্যার আপনার এটা অ্যান্সার আসতেছি পরে। কিন্তু আমরা এখন যেটা করি সেটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ কি? যে হোয়াট ইজ দি ইনডেপথ কজেস অফ কি এই অ্যাটিটিউডের ইনডেপথ স্ট্যাটাসটা কি। আমরা যদি একটা এক্সাম্পল দিই এইভাবে, যে স্যার তো সিনিয়র মানুষ, আপনি তো তুমি এখানে আসো বাবা, একটু এখানে আসো, তোমাকে এক্সাম্পল এখানে আসো, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরে আবার যাবা ওখানে। হ্যাঁ, পরে যাবো। স্যার মনে করেন একজন জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান। হ্যাঁ, এলাকার চেয়ারম্যান। আমরা যদি স্যারের অ্যাটিটিউড রিগার্ডিং উমেন এম্পাওয়ারিং এটা জানতে চাই, অ্যাটিটিউড রিগার্ডিং উমেন এম্পাওয়ারিং, এই উমেন এম্পাওয়ারিংয়ের উপরে আমরা যদি তার করি, কি বলে কনভেনশনাল মেথডে যদি আমরা স্টাডি করি, তাইলে আমরা কি করব? সে যেমন জনপ্রতিনিধি আছে, ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশে 45,000 না কত ইউনিয়ন, 45,000 বোধ নাকি, না 4500 বোধ, যাই হোক 4500 বা 4800 আছে, কি বলে ইউনিয়ন আছে। তো এই চেয়ারম্যানদের মধ্যে কি বলে, আমরা একটা স্যাম্পল সাইজ দিব, 250-300 একটা স্যাম্পল সাইজ দিব না? স্যাম্পল সাইজ দিয়ে তাদের কাছে আমরা যাওয়ার পর আমরা কি করব? আমরা বলবো যে স্যার উমেন এম্পাওয়ারিং সম্পর্কে আপনার মতামত কি, নারী স্বাধীনতা বা নারীদের ক্ষমতায়নের ব্যাপারে আপনার মতামত কি? তিনি ইয়েস আর নো একটা বলবেন না, ইয়েস বলবেন অথবা নো বলবেন। তাহলে আমরা স্যার ঠিক বলছেন যে হ্যাঁ ইয়েস নো এটা তো আমরা পাচ্ছি না, কি বলে সংখ্যা পাচ্ছি না, সেই সেন্স থেকে ঠিক আছে। কিন্তু আমাদের এই মডেলটাকে রিসার্চাররা বলছেন, সায়েন্টিস্টরা বলছেন যে এটা কোয়ান্টিটেটিভ মডেলের রিসার্চ, কারণ এটা তো আমি ইন ডেপথ কোনো পাচ্ছি না, কি বলে ওপিনিয়ন পাচ্ছি না। আমরা শুধু ইয়েস নো এতটুকু জানতে পারতেছি, এবং ভালো আমি রাজি অথবা রাজি না, হওয়া উচিত অথবা উচিত না, এগ্রি অথবা ডিসএগ্রি, এতটুকু জানতে পারতেছি। ভেরিয়েবলটা কোয়ালিটেটিভ, কিন্তু আমরা এটাকে স্কেলিং করতেছি কি কোয়ান্টিটেটিভ। যে যদি আমরা যদি কী বলে এটা লিকার্ট স্কেলিং করি, তাহলে আমরা 3টা বা 5টা করি না, তাহলে হয়তো করি সে স্ট্রংলি অ্যাগ্রি অথবা স্ট্রংলি ডিসএগ্রি অথবা অ্যাগ্রি, নর্মালি যে সাধারণ অ্যাগ্রি অথবা সাধারণ ডিসএগ্রি অথবা এভারেজ, 5টা করি বা 3টা করি, এইটা এতটুকু শুধু জানতে পারবো, এর বেশি তো আর জানতে পারবো না। কিন্তু এতে সমস্যাটা কি? কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে যদি আমরা কোয়ান্টিটেটিভ মডেলে স্টাডি করি, তাহলে তো হোয়াট ইজ দি প্রবলেম, কে বলতে পারে বলেন তো? এই অ্যাটিটিউডের উপরে এক্সাম্পলটা এই জন্য দিয়েছি যে অ্যাটিটিউড একটা ভেরিয়েবল, এই অ্যাটিটিউডের উপর আমরা কোয়ান্টিটেটিভ মডেলে স্টাডি করলাম, স্কেলিং মেজারিং স্কেল দিয়ে স্কেলিং করলাম যে কতজন হাইলি স্যাটিসফাইড, হাইলি স্ট্রংলি অ্যাগ্রি, কতজন স্ট্রংলি ডিসএগ্রি, কতজন অ্যাগ্রি, কতজন ডিসএগ্রি, কতজন কি
আনসার্টেন, জানে না, অ্যান্সার জানে না। তাহলে এই যে আমি তো একটা এই 300 বা 350 বা 384 আমি পাইতে পারি, হাইয়েস্ট কী বলে স্যাম্পল সাইজ পাইতে পারি। এই স্যাম্পল সাইজের উপরে আমি যে আনলাম, এই রেজাল্টের মধ্যে ইনহিয়ারেন্ট উইকনেসটা কী আছে, ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা অ্যাটিটিউড, ভেরিয়েবলটা কোন ধরনের, কোয়ালিটেটিভ। অ্যাজ পার দি সায়েন্টিস্ট কনসার্ন, রিসার্চের যে মডেলটা, এই মডেলটাকে বলা হয় কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ মডেল। রিসার্চটা কোয়ান্টিটেটিভ মডেল, বাট ভেরিয়েবল ইজ কোয়ালিটেটিভ। উইকনেসটা কি, রিয়েল রিজনস উইল নট বি রিফ্লেক্টেড। কারণ আমি তাদের কাকে বলবো, আপনি উমেন এম্পাওয়ারিংয়ের পক্ষে কি বিপক্ষে, দেখা যাবে হয়তো বেশিরভাগই কি পক্ষে অথবা বেশিরভাগই বিপক্ষে, কারণ সে ওপেনলি দিচ্ছে, তো সে কিন্তু আমাকে বিপক্ষে সাধারণত বলবে না। কেন বলবে না বিপক্ষে, তাকে তো অ্যাট দি এন্ড ভোটারদের কাছে যাইতে হবে, 50% নারী ভোটার, আর তার সাথে বড় কনসার্ন কি, তাকে অ্যাট দি এন্ড অফ দি ডে ঘরে ফিরে যেতে হবে, বাসায় ফিরে যেতে হবে। তাহলে অ্যাট দি এন্ড অফ দি, হ্যাঁ, রিয়েল রিজনটা রিফ্লেক্টেড হবে না। এই জন্য সায়েন্টিস্টরা ডেভেলপ করলেন কি ইনডেপথ প্রসিডিউর, ইনডেপথ মেথড, দ্যাট ইজ দি কোয়ালিটেটিভ মডেল। এখন কোয়ালিটেটিভ মডেলেও আমরা তাকে ইন্টারভিউ নিব, ম্যাডাম ঠিকই বলছেন, কোয়ালিটেটিভ মডেলেও তাকে ইন্টারভিউ নিব, কিন্তু নট এ সিঙ্গেল টাইম, নট ফর দি 10 মিনিটস, নট ফর দি হাফ অ্যান আওয়ার, সেভারাল সিটিং। আইডিয়াল যদি হয়, আপনি বলতে পারেন আইডিয়াল এভাবে করা হয়, হয়তো সব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, কিছু কাস্টমাইজ করা হয়, সব কিছুর মধ্যে একটু কাস্টমাইজেশন থাকে, তো সব কিছুর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তাই আইডিয়াল মেথডে যদি আমরা করি, তাইলে তার কাছে আমরা একবার যাব না, স্যারের কাছে একাধিকবার যাব। আমি একজন ইয়াং রিসার্চার, ইয়াং ডেটা কালেক্টর, আই উইল গো ফর সেভারাল টাইমস টু হিম, বিভিন্ন সময় তার কাছে যাব, যে কী করবো, রিলেশন বিল্ড আপ করে প্রথম দিন গেলাম, তার সাথে রিলেশন বিল্ড আপ করলাম, খাতির করলাম, কিছু ফুলের তোড়া নিয়ে গেলাম, কথা বললাম, যে স্যার বলেই অ্যাড্রেস করলাম, যেহেতু উচ্চশিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে মাস্টার ডিগ্রি করা, তারপরে যে গ্রামে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, এমনটা সাধারণত হয় না, তাই না? তার সাথে হ্যাঁ এমন হয়, এরকম কম হয় সাধারণত, অনেক নাও কম হয়। আগে তো মোটেই ছিল না, এখন মোটামুটি হয়। তাই আছেন, এই জন্য তার সাথে আমি খুব খাতির জমালাম, আমাকেও সে স্নেহ দিল। এরপরে যখন সম্পর্ক জমে গেল, সে চেয়ারম্যান সাহেব আমাকে ঘুরতে নিয়ে গেছে নদীর পাড়ে তার সাম্রাজ্য দেখানোর জন্য। তখন তাকে একসময় বললাম, আঙ্কেল আপনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? হ্যাঁ পড়তাম। আপনি নাকি খুব ভালো ছাত্র ছিলেন? হ্যাঁ ছিলাম। সে এখন কোথায় আছে? যখন সেই আলাপগুলো করতেছে, সে কি হয়ে যাবে, কি হবে সে? না, নষ্ট, কে বলছে হ্যাভ এ গুড বিগ ক্ল্যাপ, এটা ক্ল্যাপ দেবে না, সে নস্টালজিক হয়ে যাবে। নস্টালজিক হয়ে সে কিন্তু এখন আর এখানে নাই, সে মধুর ক্যান্টিনে এবং সেখানে চলে গিয়েছে। এবং সে তখন আরেকটু সুযোগ পেয়ে বললো যে আঙ্কেল তো শুনেছি আন্টিও নাকি খুব ভালো স্টুডেন্ট ছিল। তখন সে কি আরও বেশি নস্টালজিক হবে, কেমন হবে? এবং এরপর যে ছোট্ট করে সে একটা প্রশ্ন করে ওই দিন অথবা পরে একদিন, যে আঙ্কেল কিভাবে কি হলো, তো কীভাবে কি হলো, আন্টির সাথে কিভাবে পরিচয় হলো, এটা যখন বলবে তখন যে আগে ছিল শুধু নস্টালজিক, এখন কি হবে, রোমান্টিক। নস্টালজিক এবং রোমান্টিক, সে তাকে কিন্তু আপনি অনেকটা হিপনোটাইজ করে ফেলছেন। এখন আপনারা আবার কেউ বেশি মানে কি বলে, সব কথাকে যদি সিরিয়াসলি নেন তাহলে বলতে পারেন হ্যাঁ রিসার্চে কি হিপনোটাইজ করতে হবে কিনা। না, হিপনোটাইজ করতে হবে না, কিছু কিছু কথা তো একটু মজা করে বলতে হয়। তাকে একটু অন্য জগতে নিয়ে গেছেন। সে যখন নস্টালজিক এবং রোমান্টিক হবে, তখন যদি তাকে জিজ্ঞেস করেন যে আঙ্কেল বা স্যার, আঙ্কেলই বলেন, আঙ্কেল এতদিনে আঙ্কেল হয়ে গেছে, আঙ্কেল 2-3 দিন 4-5 দিন আসছে তো কিভাবে কি হলো, তখন সে বলবে যে আর বলো না, এই যে আমিও পলিটিক্স করতাম, সেও পলিটিক্স করতো, একদিন মধুর ক্যান্টিনে আসছে আর আমি তো লিডার ছিলাম, আমার অঙ্গুলি হেলনে 10,000 ছাত্র করতো, মিছিল করতো। যখন ওই যে মিছিল শুরু করছি না, ওই যে মিছিলের জোশে যে হাত ধরছি না, ওই হাত আর ছাড়া হয়নি। কোথায় চলে গেছে দেখেন। এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে, তারপরে সে তো ওই মুডে আছে, আঙ্কেল আন্টি তো এত ভালো স্টুডেন্ট ছিল, কিছু করে কিনা, জব টব কিছু করে কিনা, রয়্যাল বেঙ্গল টাইগার গর্জে উঠবে। সে কিন্তু জানে না সে কোথায় আছে, গর্জে উঠবে কি আমার ফ্যামিলিতে চাকরি, অসম্ভব, মেয়েদের চাকরি, আমরা 8টা ভাই, প্রত্যেকটা বউ মাস্টার ডিগ্রি করা, আমার বাবা সেই ব্রিটিশ আমলে এন্ট্রেন্স পাস ছিল, তার করা নির্দেশ ছিল তোমরা উচ্চশিক্ষিত বউ বিয়ে করো, কিন্তু কি এই সংসারে চাকরি বাকরি করা চলবে না, আমরা বাপের কথা পীরের চেয়ে বেশি মেনে চলি। কি পেলেন বলেন তো, অ্যাটিচিউড কি পেলেন?
উমেন এম্পাওয়ারের ব্যাপারে তার অ্যাটিটিউড পজিটিভ অথবা নেগেটিভ? নেগেটিভ, স্ট্রংলি নেগেটিভ। শুধু নেগেটিভ না, স্ট্রংলি নেগেটিভ। কিন্তু এই ভদ্রলোককে যদি আপনি কোয়ান্টিটেটিভ মডেলে নিতেন তাহলে সে কী বলতো? হ্যাঁ, অবশ্যই নারীর ক্ষমতায়ন দরকার। কেননা আমাকে উল্টা প্রশ্ন করতো, আপনি জানেন না এই পৃথিবীর যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর, এটা বলে সে আমাকে কবিতা শুনে বলতো যে আমি নারীর এম্পাওয়ারমেন্টের পক্ষে, উমেন এম্পাওয়ারমেন্টের পক্ষে। দিস ইজ দি ইনহিয়ারেন্ট উইকনেস অফ দি কোয়ান্টিটেটিভ স্টাডি উইথ দি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তারপরও আমরা সতর্কতা বজায় রেখে তারপরে বিভিন্ন স্টেপ নিয়ে যাতে করে উইকনেসগুলো অ্যাভয়েড করা যায়, আমরা এই এবং ওই স্কেলিংয়ের মাধ্যমে আমরা সেগুলো করে থাকি। কেমন? আর একটা আছে হলো যেটা করি আমরা, সেটা হলো ওই যেটা করতেছো তোমরা, যে আমরা তখন আস্কিং করি না, প্রশ্ন করি না, স্টেটমেন্ট দেই। স্টেটমেন্টের সাথে না 50% জানা থাকার কথা, 50% পজিটিভ স্টেটমেন্ট দিই, 50% নেগেটিভ স্টেটমেন্ট দিই, এবং এর সাথে তখন তাকে বলি যে আপনি কোনটার সাথে কি একমত। খুবই কঠিন ডেটা কালেকশন। ডেটা কালেক্টরদেরকে আমরা অনেক দিন, প্রায় 15 দিন পর্যন্ত ট্রেনিং দিই। ট্রেন ড্যাপ দিয়ে তাদেরকে স্টেটমেন্টটা প্লেস করা, আস্কিং করা না, কিন্তু স্টেটমেন্ট প্লেস টু দি রেসপন্ডেন্ট। স্টেটমেন্ট প্লেস করা খুবই কঠিন কাজ, যাতে করে আমার কথার মধ্য দিয়ে কোনো প্রশ্ন ফুটে না ওঠে। প্রশ্ন ফুটে উঠলেই কিন্তু কী হবে, হি অর শি উইল বি বায়াস টু গিভ হিজ অর হার রেসপন্স। এই জন্য আমরা ওই যে কোয়ালিটেটিভ বলা হয় যে কোয়ালিটেটিভ মডেলে কোয়ালিটেটিভ ভেরিয়েবল দিয়ে কোয়ান্টিটেটিভ মডেল রিসার্চ করা যায়। হ্যাঁ, করা যায়, এইভাবে করা যায়, এবং সেটা তখন মেজারিং স্কেল দিয়ে করা হয়। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে এখানে তো 2.5 3 নাই, কী বলে কন্টিনিউয়াস নাই, সুতরাং এটা কোয়ালিটেটিভ হবে না। না, মডেলটা মানে এখানে মডেলটার কথা বলা হয়েছে। আর সায়েন্টিস্টরা যেহেতু এটা করে সংখ্যা দিয়ে 1 2 3 4 5 করে এটাকে কনভার্ট করা হয়, এই জন্য এই মডেলটাকে কোয়ান্টিটেটিভ মডেল বলা হয়েছে। তাহলে একটু সামারাইজ করি আবার, কারণ আগে তো আমরা যেটা শিখছিলাম যে নমিনাল ডাটাতে ছিল সেক্স, রিলিজিয়ান ইত্যাদি, সেখানে ইয়েস নো মেল ফিমেল, এটা একটা কোয়ালিটি। কিন্তু যখন আসছে সেফ ফর পেইন স্কোর, আপনি অ্যাটিটিউড বলছেন, তাহলে পেইন স্কোরে কিন্তু স্কোরিং থাকে। হ্যাঁ, তাহলে ওই পেইন স্কোরে যদি আমি চলে যাই তখন ওই কাউন্ট করে, এটা তখন আমাদের কোয়ান্টিটেটিভ। এই তো এই মডেল, কিন্তু এই কোয়ান্টিটিভটা তাহলে হচ্ছে ডিসক্রিট। হ্যাঁ, ডিসক্রিট, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস এখানে বলা হয় না। একইভাবে আমরা বলতে পারি, এই যেটা বললেন কোয়ান্টিটেটিভ ডাটা কোয়ান্টিটেটিভ থাকবে, কোয়ালিটেটিভ ডেটা, ওই যে কোয়ালিটেটিভ ডাটা আমরা দুইটাতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, উল্টাটা যদি বলি যে কোয়ান্টিটেটিভ ডাটা দুইটাতে নিয়ে যাওয়া যায়, কোয়ান্টিটেটিভও নেওয়া যায়, ইয়েস নেওয়া যায়, সেটা আবার ওই যে হাই ব্লাড প্রেসার, লো ব্লাড প্রেসার করা যায়, সেটা করা যায়। ইউজুয়ালি করা হয় না আর কি। ইউজুয়ালি ওই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দিয়ে আপনার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দিয়ে ক্রিয়েটেড ভেরিয়েবল বলে এটাকে। ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন, ভেরিয়েবল ক্রিয়েট করা আর রিসার্চটা স্টাডির মডেলটা এক না। স্যার যেটা বলছেন একটু আমরা ক্যাপিচুলেট করার চেষ্টা করি কাইন্ডলি সবাই। এটা হলো ভেরিয়েবল ক্রিয়েট করা যায়, নিউ ভেরিয়েবল ক্রিয়েট করা হয়, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল থেকে কোয়ালিটেটিভ ভেরিয়েবল ক্রিয়েট করা যায়। যেন ইনকাম থেকে আমরা কি করতে পারি, হাই মিডিয়াম লো সোশিওইকোনমিক গ্রুপ, হাই সোশিওইকোনমিক গ্রুপ, এগুলি আমরা করতে পারি। কেমন? আপনারা যদি একটু আমরা ক্যাপিচুলেট করার পরে কোশ্চেনগুলো আসলে হবে কি, তাহলে ইন্টারাপশনটা কম হবে কাইন্ডলি। কেমন? মানে তাহলে থেমে গেলে হবে কি, আমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন হলো আমরা নেচার অফ ভেরিয়েবলটা আমরা বলছি যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। আর তিনটা আমরা অনেকগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, তিনটা সারা জীবন মনে রাখবেন। কোয়ালিটেটিভ ভেরিয়েবল এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কোয়ালিটেটিভ স্টাডি এবং কোয়ান্টিটেটিভ স্টাডির মধ্যে তিনটা বিষয় যদি আমরা মনে রাখি থ্রু আউট দ্য হোল লাইফ, তাইলে আমাদের এবং স্ট্যান্ডিং আমাদের মনে থাকবে যে ইয়েস, এই স্টাডিকে বলা হয় কোয়ালিটেটিভ স্টাডি, এই স্টাডিকে বলা হয় কোয়ান্টিটেটিভ স্টাডি। তার মধ্যে একটা আমরা বলেছি শুধু কি, রিগার্ডিং ভেরিয়েবল, নেচার অফ ভেরিয়েবল, ইট ডিপেন্ডস অন নেচার অফ কি ভেরিয়েবল। যদি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হয় তাহলে সেটা দিয়ে কি করা হয়, কোয়ান্টিটেটিভ স্টাডি করা হয়। যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল হয় তাহলে সেটা দিয়ে কোয়ালিটেটিভ স্টাডি করা হয়। বাট কোয়ান্টিটেটিভ স্টাডি ক্যান বি কন্ডাক্টেড বা ডান। স্যার যেটা বলেছেন যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে কোয়ালিটেটিভ ভেরিয়েবলে কনভার্ট করা যায়, কিন্তু সেটা ভেরিয়েবল কনভার্ট করা যায়, নিউ ভেরিয়েবল ক্রিয়েট করা যায়, কিন্তু সাধারণত সেটা দিয়ে করা হয় না, কোয়ালিটেটিভ মডেল স্টাডি করা হয় না। এটা এখন আমাদের প্রিম্যাচিউর হয়ে যাবে, কারণ কোয়ালিটেটিভ স্টাডি কী সেটা তো ইন ডিটেলস আমরা এখনও যাইনি। ওটা গেলে আমাদের তখন কনসেপশনে আসবে যে আসলে কোয়ালিটেটিভ মডেলের স্টাডি এটা দিয়ে করা
যায় না। আমরা শুধু এতটুকু বলেছি যে ইনডেপথ স্টাডিটা হচ্ছে, ইনডেপথ স্টাডি করতে হলে আপনাকে কোয়ালিটেটিভ স্টাডি করতে হবে, ডিপ রুটেড কজেস। আমরা আসতেছি, থ্যাংক ইউ সো মাচ। নেচার অফ ডেটা, অবজেক্টিভ ডেটা অ্যান্ড সাবজেক্টিভ ডেটা, এটা হলো আমার এই কোয়ান্টিটেটিভ মডেলের যে স্টাডি, সেখানে যে ডেটাটা আমরা পাবো, আমি যে প্রশ্ন করে কী যেটা পাবো সেটা কি বলবো, আমি ময়দান থেকে ক্ষেত থেকে যেটা উঠে নিয়ে আসতেছি সেটা কি আলু, পটল, আপেল, না কি বলি আমরা সেটাকে? রিসার্চের ভাষায় যেটা আমরা উঠে নিয়ে আসি ফসল, কি বলি সেটাকে? ডেটা। সেটাকে বলি আমরা ডেটা। হ্যাঁ, ভাগ করলে করলে স্পেসিফিক্যালি ডেজিগনেট করলে র ডাটা, আমরা সেটাকে বলি কি? ডেটা। এই ডেটাটা পাবো আমরা, কোয়ান্টিটেটিভ মডেলের যে ডেটাটা পাবো সেটা হলো আমার অবজেক্টিভ ডেটা, আর কোয়ালিটেটিভ মডেলে যে ডেটা পাবো সেটা হলো কি? সাবজেক্টিভ ডেটা। তাহলে হোয়াট ইজ সাবজেক্টিভ ডেটা আর হোয়াট ইজ অবজেক্টিভ ডেটা, এটা আমাদের একটু ধারণা থাকা দরকার, বা ধারণা বসে আছে, একটু আমরা দিই করি। হোয়াট ইজ সাবজেক্টিভ ডেটা, হোয়াট ইজ অবজেক্টিভ ডেটা? মানে কি? পার্সনের কাছ থেকে রেসপন্স, পার্সনের কাছ থেকে রেসপন্স। অবজেক্টিভ তো ম্যাটারের কাছ থেকে। এটা ক্ল্যাপ দেই, ক্ল্যাপ। সবাই মানে সবাই যদি একটু কি বলে বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ সাবজেক্টিভ ডেটা, হোয়াট ইজ অবজেক্টিভ ডেটা। আর কেউ একটু কাইন্ডলি? আমরা আজকে যেটা শিখে যাব এই সেশন থেকে, গত 17টা সেশনে যা শিখে যাব, অন্তত 585টা পয়েন্ট যদি আমরা মাথায় ধারণ করতে পারি, তাহলে আমরা উইল বি বেস্ট না হলে অন্তত গুড রিসার্চার। হ্যাঁ, ওটা না, আমরা মিজারিংয়ে যাব। কি বলছিলাম যে আমরা কোন ডেটাকে, ওটা ভেরিয়েবলের কথা বলছি, এখন আছি আমরা কিসে? ডেটায়। ভেরিয়েবল থেকে ডেটা উৎপন্ন হয়। সামটাইমস ভেরিয়েবলস এন্ড ডেটা আর সিনোনিম, আমরা সেটা সামটাইমস, নট অলওয়েজ, বাট ডেটা জেনারেট ফ্রম ভেরিয়েবল, নট ভেরিয়েবল জেনারেট ফ্রম ডেটা। আমরা বলছি এই ডেটাকে, কোনটাকে সাবজেক্টিভ ডেটা বলবো, কোনটাকে অবজেক্টিভ ডেটা বলবো। তাহলে ওই দিন তো গাইনির ম্যাডামকে দিয়ে এক্সাম্পল দিছি, আজকে আমাদের বড় স্যারকে দিয়ে, মকুল স্যারকে দিয়ে এক্সাম্পল দিই না। স্যার বড় আলহামদুলিল্লাহ বড় কি বলে, বড় ডাক্তার বাংলাদেশের। তাই এখন বড় ডাক্তার বলতে যা বোঝায়, সাধারণ মানুষের ভাষায় বলছি। স্যার চেম্বার থেকে বাসায় ফিরতেছেন, পথের ড্রাইভার বলল, স্যার ম্যাডাম না আজকে তরমুজ নিতে বলছিল। আপনারা জানেন কি না তরমুজ এখন ওজনে বিক্রি হয়, জানেন তো? বিশেষ করে ওই যে সুপার শপগুলোতে লেখা থাকে 9 বা 9 সব জায়গায়। এবং আপনাদের এখানে যারা এখানে আছেন, এই যাদের অল্প কয়েকজন জুনিয়র ছাড়া, আপনারা প্রথম জীবনে যখন দেখছেন তখন কিন্তু তরমুজ ওজনে বিক্রি হতো না। এই রংপুর বা ওদিকে তরমুজ এটা আগে শুরু হয়েছে ওজনে বিক্রি করা। তো স্যার যাচ্ছেন, তো বলছে ঠিক আছে রাখো, একটা রাত হয়ে যায় তো বেশি, উটি করে মনে করেন 12টা 1টা বাজতেছে, দোকান প্রায় বন্ধ, একটা দোকান খোলা আছে একটা মার্কেটের সামনে। তো গেছে যে দেখে এক বুড়া চাচা এবং তার অ্যাসিস্ট্যান্ট আছে তরমুজ বিক্রি করতেছে। বলল যে ড্রাইভার কথা বলতেছে, স্যার তো কাছে দাঁড়ায় আছেন, এটা তরমুজ দাও, ভালো দেখে তরমুজ দাও, যাতে করে মিষ্টি হয় এবং কি হয়, লাল হয়, আর ওজনে যাতে ঠিক হয়। তো এটা কয় কেজি? বলল 10 কেজি। তো 10 কেজি ভালো এবং বড় তরমুজ, বিশাল বড়, লালও হবে মিষ্টিও হবে। নিল, দাম দিয়ে গাড়িতে উঠছে। ওঠার পরে ড্রাইভার ছিল খুব ভেজালের, এবং স্যার কিছু মনে করি, নো ডিউ রেসপেক্ট, স্যার ছিল একটু কনফিউজিং টাইপের মানুষ আর কি, যে সহজেই কেউ কিছু বললে বায়াসড হয়ে যান, যে এরকম কিনা বা এরকম। তো বলছে, স্যার আমার মনে হয় এই তরমুজটা 10 কেজি হইতো না, আমার ওজন দিয়ে আমি ধৈর্য আনলাম তো গাড়িতে 8 কেজি হইবে কেউ মনে হয় না, গাড়ি এখন স্টার্ট দেয় নাই। আচ্ছা ঠিক আছে তাহলে যাও দেখো। স্যার তো আর যেতে পারেন না, তার একটা সম্মান আছে না, সে একটু দূরে দাঁড়ায় আছে। তো যে বলতেছে, এই চাচা এটা তো 8 কেজিও হবে না। তো বললো যে কী বলেন 8 কেজি হবে না, এইটা একদম কাটা 10 কেজি হবে। সে পান খাইতেছে, চুন লাগে, আর বলতেছে যে 10 কেজি হবে, 1 কেজি কম হবে না। তার অ্যাসিস্ট্যান্ট আছে বলে, এই ওজন দে তো ওজন দিছে। ওজন দিয়ে দেখে একদম কাটায় কি 10 কেজি। চাচা খুব গিয়ারে আছে না, এখন বলতেছে যে
গরিব মানুষ দেখে আমাদেরকে বিশ্বাস করেন না, এই সেই। স্যারের দিকে তাকায় না, জানে যে বড় প্রফেসরের দিকে তাকায় না, ড্রাইভারের দিকে তাকায় বলতেছে। ড্রাইভার তো অফ হয়ে গেছেন, স্যারের কাছে এসে আবার কানে কানে বলতেছে, স্যার আমি নিশ্চিত বলতে পারি এটা 10 কেজি হলে কী হবে, লাল হইতো না, মিডা হইতো না। আচ্ছা, এখন তো আবার আবার কী বলবে, স্যার তো একটু কনফিউজিং মানে সব ব্যাপারে। আর এখন সারা দিন উঠি করছে টায়ার্ড, এখন এই সমস্ত কোনটা দিয়ে কী বলবে সে দিশাও পাচ্ছে না। ঠিক আছে তুমি দেখো কী হয়। তো স্যার গাড়ির পাশে দাঁড়ায় কী যেন চিন্তা, কোনো রুগীর ব্যাপার হয়তো ভাবতেছে বা ইয়ে করতেছে। সে ড্রাইভার আবার গেছে, যে বলছে আচ্ছা এটা মিডা হইতো না, লাল হইতো না, আমার মনটাই বলে। আচ্ছা কাটছে, কাটার পরে দেখে একদম টুকটুকে লাল। সমস্যা হয়েছে না? এখন স্যার কটমট করে ড্রাইভারের দিকে তাকাচ্ছে। ড্রাইভার ভয়ে ভাবছে যে এখন গালি দিবে, বকা দিবে বা কিছু করবে। স্যার সাধারণত বকা দেন না। কাছে এসে বলতেছেন, স্যার আমি ইউটিউবে দেখছি ওই সুই দিয়ে দিয়া লাল বানায়, এইটা লাল হইলে কি হবে? আমি নির্ঘাত বলতে পারি কি একটুও মিষ্টি হইতো না। আর মিষ্টি যদি না হয়, আর এই পান্না তরমুজ যদি বাসায় নেই, তাহলে কিন্তু আমারও খবর আছে, আপনারও খবর আছে। কারণ ম্যাডাম মনে মনে বলেছে, ম্যাডামের মেজাজ যেই কি, আপনার আবার রাগ করিয়েন না। হ্যাঁ, তো যাই হোক, খুব সমস্যা। যে স্যার মনে করলো যে হইতে পারে, দেখো কি বলে। এখন কি করবে? ওই দোকানদার চাচা বলতেছে, এই কাটতো একটা টুকরা কাটতো, খাই তুই খাইয়ে দেখ। ওই অ্যাসিস্ট্যান্টকে বলতেছে, অ্যাসিস্ট্যান্ট খাইয়ে বলতেছে হেভি মিডা। ড্রাইভার ছুটে গেছে, বলছে আমাকে দাও তো, দিছে তাকে এক টুকরা। এখন খেয়ে বলছে, ইস একদম পান্না, হেভি মিডা আর একদম পান্না। তরমুজ কয়টা? মতামত কয়টা? 2টা। এখন থার্ড ওপিনিয়ন দরকার না? পাশে এক রিক্সাওয়ালা ছিল, সে সারাদিন পরিশ্রম করছে, এখন গরমের দিন, সে ওই রিক্সার উপরে পায়ের উপরে পা তুলে সে একটু রেস্ট করতেছে। তো বলো যে রিক্সাওয়ালার এক টুকরা দাও। রিক্সাওয়ালাকে এক টুকরা কেটে দিছে, রিক্সাওয়ালা খাইছে। খাওয়ার পরে এখন বলতেছে, জিজ্ঞেস করতেছে দুই পক্ষই, ড্রাইভারও জিজ্ঞেস করতেছে, দোকানদারও জিজ্ঞেস করতেছে। স্যারের ওদিকে তেমন অ্যাটেনশন নেই, যা হয় হোক। বলতেছে, এই বলো বলো খাইছো তো, বলো মতামত কি? রিক্সাওয়ালা ভাবতেছেন কার পক্ষে বলি, এদিকে বলি না ওদিকে বলি। অল্প তো বুঝতে পারি নাই। এখন চাচাই গিয়ার উঠছে। চাচা বলছে, এত বড় প্রফেসর, ড্রাইভার যাই বলুক, তরমুজ তো সেখান থেকে না নিয়ে যাইতে পারবে না, তার একটা মানিজ্যত আছে না। কাট, এই বড় করে একটা টুকরা দিত, একদম বড় করে একটা টুকরা কাইটা রিক্সাওয়ালারে দিয়েছে, যে যা যায় স্যারের উপর দিয়ে যাক, আমার উপর যদি না যায়। এত বড় ডাক্তার, সে তার তরমুজ না নিয়ে এখান থেকে যাইতে পারবে না, তার তো একটা ওজন আছে, স্টেটাস আছে। এটা চাচা বুঝে গেছে, ওরা সব বোঝে, সাইকোলজি বোঝে। তো এরপরে তরমুজ দিছে, দেওয়ার পরে সে করছে কি, মজা করে খাইছে অনেকক্ষণ খাওয়ার পরে এখন তার রিক্সাওয়ালার মাথায় আসছে যে এখন আমি কি বলি, কার পক্ষে বলবো। দুই পক্ষে তাকায় আছে, একদম সেন দৃষ্টিতে তাকাইছে, বলো বলো বলো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কইতেছে, মোটামুটি। তাহলে মোটামুটি অর্থাৎ মিডাও না পান্নাও না। তাহলে দোকানদারের অ্যাসিস্ট্যান্ট বলছে পান্না, ড্রাইভার বলছে মিষ্টি মিডা, হেভি মিডা। ড্রাইভার বলছে পান্না, আর ইয়ে বললো কি মোটামুটি। 3টা ওপিনিয়ন আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা আসি ওয়েটে, ওজনের দিক থেকে কি 3টা মতামত আসছিল? 3টা ফলাফল আসছিল না একটা? কারণটা এখন আবার সেই ছোটোবেলার 5-6-এ যখন পড়ছেন সেখানে চলে যান, 4-5-এ। আই রিড বুক কি অবজেক্ট না সাবজেক্ট? অবজেক্ট। আর আই সাবজেক্ট। তাহলে আই হলো সাবজেক্ট, ব্যক্তি হলো সাবজেক্ট, আর বস্তু হলো অবজেক্ট। তাহলে এখন আমরা সারা মৃত্যু পর্যন্ত যাতে মনে থাকবে ইনশাআল্লাহ, ব্যক্তির থেকে, স্যার যেটা শুরুতেই বলছিলেন, এটাকে একদম সিডলিং করে দেওয়ার জন্য, যে ব্যক্তির ভালো লাগা না লাগা উপরে বা মতামতের উপর ভিত্তি করে যে ডেটা জেনারেট করে, সেই ডেটাকে বলা হয় সাবজেক্টিভ ডেটা। আর বস্তুর উপরে ভিত্তি করে যে ডেটা জেনারেট, বস্তু মানে কি ওয়েট মেশিন, আর একটা আছে ফর্মুলা আছে, একটা ফর্মুলাটা তো বস্তু আমরা ধরে নিতে হবে, ধরা যায় না, কিন্তু সেটাকে ধরে নিলাম বস্তু, ব্যক্তি তো না। অর্থাৎ বস্তুর উপরে ভিত্তি করে, যে অবজেক্টের উপর ভিত্তি করে যে ডেটা জেনারেট করে, সেটা হচ্ছে কি অবজেক্টিভ ডেটা। আর সাবজেক্টের মতামত, ওপিনিয়ন, হ্যাঁ, অর্থাৎ লাইকিং ডিসলাইকিং, এই ওপিনিয়ন এর উপরে বেস করে যে ডেটা জেনারেট করে সেটাকে বলা হয় সাবজেক্টিভ ডেটা। ভুলবেন কখনো? ইনশাল্লাহ কখনো বলবেন না। যেটা আমরা একটু ইতস্তত করতেছিলাম রিপ্লাই দিতে, কি হবে না হবে, সেটা আশা করি আমরা সারা জীবনে ভুলবো না। যে সাবজেক্টের উপর বেস করে যে ডেটা জেনারেট করে সেটাকে বলা হয় সাবজেক্টিভ ডেটা,
এবং অবজেক্টের উপর ভিত্তি করে যে ডেটা জেনারেট করে সেটাকে বলা হয় কি অবজেক্টিভ ডেটা। তিনটা কারণের মধ্যে আর একটা হলো মনে রাখেন, এই তিনটা মনে রাখবেন। অনেকগুলো বলবো আমরা আজকে, অনেকগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলবো, তার মধ্যে এই তিনটা মনে রাখবেন সবচেয়ে বেশি। নাম্বার 1 তো বলছি, আর রিপিট করে আমি সময় নষ্ট করতে চাই না, যে নেচার অফ ডেটা। নাম্বার 1 নেচার অফ ডেটা, নাম্বার 2 হচ্ছে নেচার অফ ভেরিয়েবল, নাম্বার 2 নেচার অফ ডেটা, নাম্বার 3 হচ্ছে মেথড অফ ডেটা কালেকশন। কারণ আমরা কোয়ান্টিটেটিভ মডেলে যে ডেটা কালেকশন করি সেখানে আমরা কি করি, কনভেনশনাল মেথডে কোশ্চেন আস্কিং করি এবং একটা শিট নিয়ে যাই। এখন আর শিট নিয়ে যায় না, যদিও মডার্ন ওয়ার্ল্ডে তারা কি নিয়ে যায়, ডিভাইস নিয়ে যায়। আমরা এখনও শিট নিয়ে যাই, শিটের মধ্যে প্রশ্ন লেখা থাকে, এই 2টা বা 3টা শিট থাকে। এই শিট টোটাল প্রশ্নগুলো নিয়ে যে শিট তৈরি করা হয়, এই শিটটার নাম কি, কোশ্চেনিয়ার। আর এর মধ্যে যে ইন্ডিভিজুয়াল কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে কোশ্চেন। তাহলে মানে একটা কোশ্চেনিয়ারের ভিতরে অনেকগুলো কি থাকে, কোশ্চেনিয়ার থাকে। আবার কিছু থাকে যেটা আমরা দেখে টিক দিই বা দিই না, সেই অংশটাকে কি বলে, চেকলিস্ট। কি চেকলিস্ট, অবজারভেশন চেকলিস্ট সাধারণত আমরা করি, চোখে দেখে যেহেতু করি সাধারণত অবজারভেশন চেকলিস্ট। তা আমরা কোয়ান্টিটেটিভ মডেলের যদি স্টাডি করি তাহলে সেখানে ডেটা কালেকশন করি কনভেনশনাল কোশ্চেনিয়ার অ্যান্ড চেকলিস্ট দিয়ে। আর কোয়ালিটেটিভ মডেলে যদি স্টাডি করি ডেটা কালেকশন করি কি, ইনডেপথ ইন্টারভিউ। সাধারণত কী করি আমরা, ইনডেপথ ইন্টারভিউ করি। এই 3টা পয়েন্ট আমরা যাতে লাইফ লং মনে রাখার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে যে ধারণা সেটা স্পষ্টতর হবে। হাফ অ্যান আওয়ার নষ্ট হতে আমাদের এই ক্লাসটা বোধহয় পরবর্তী সেশনে আবার কিছুটা টানতে হবে আর কি। এখন হলো আমাদের কোয়ালিটেটিভ রিসার্চগুলো হলো কালচারালি স্পেসিফিক ইনফরমেশান যেখান থেকে আসে সেই বিষয়গুলোতে সাধারণত আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করি, যেমন ভ্যালুজ, ওপিনিয়ন, বিহেভিয়ার, সোশ্যাল কনটেক্সট, অ্যাটিটিউড, এই জাতীয়, অ্যাটিটিউড লেখা হয় না যদিও, এই জাতীয় যেখানে কালচারালি স্পেসিফিক ইনফরমেশানগুলো দরকার হয়, যেটা পার্সন টু পার্সন ভেরি করে, যেটা ইন্ডিভিজুয়ালের লাইকিং ডিসলাইকিং, তার অবজারভেশন, তার নলেজ, তার ভালো লাগা না লাগার উপর নির্ভর করে, সেই ধরনের রিসার্চগুলো সাধারণত আমরা কোয়ালিটেটিভ মডেলে করে থাকি বা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের উপর বেস করে থাকি। কম গুরুত্বপূর্ণ স্লাইডগুলো আমরা সুইচ ওভার করবো, কিছু মনে করিয়েন না। একটা প্রশ্ন অনেক সময় আপনারা না, জুনিয়ররা বা বিগিনাররা করে থাকে, যার হুইচ অন শুড ফার্স্ট, কোয়ান্টিটেটিভ রিসার্চ আগে করা হয় নাকি কোয়ালিটেটিভ আগে করা হয়, অথবা কোয়ান্টিটেটিভের সাথে করলে কোয়ালিটেটিভ করা লাগবে কি না, অথবা কোয়ালিটেটিভ করলে কোয়ান্টিটেটিভ করা লাগবে কি না, কেমন, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়। এই ব্যাপারে উত্তর হলো যে কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা লিখে রাখি, কোয়ান্টিটেটিভ রিসার্চ লিখে বা মনে রাখি, qualitative research is complementary to quantitative research but not supplementary. Qualitative research is complementary to quantitative research but not supplementary. এটা আসতেছি আমরা সামনে, আমরা এরপরে এই ফ্লোচার্টটা দেখাবো একটু পরে। ভ্যালুজ, ওপিনিয়ন, বিহেভিয়ার, সোশ্যাল কন্টেক্সট এটা আমরা বলেছি। এখন আমরা যে কোন কোন বিষয়গুলোতে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বেশি করি, যে আমরা দেয়ার ইজ নো সিঙ্গেল রিয়ালিটি, একটাই যদি রিয়ালিটি হয় তাইলে সেই বিষয়গুলোতে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করি না সাধারণত। যেমন দেয়ার ইজ নো সিঙ্গেল রিয়ালিটি, ফেইলিউর অফ যেমন এরকম যদি হয়, কজেস অফ ফল অফ হিরোশিমা ইন 1945, এটা যদি আমার মনের মধ্যে প্রশ্ন আসে, আমরা তো সেদিন বলছিলাম যে রিসার্চের জন্ম হয় কোথায়, ইন দি ব্রেইন অফ দি রিসার্চার, ইন দি মাইন্ড অফ দি রিসার্চার। আপনার মাথায় যদি প্রশ্ন আসে যে হিরোশিমা কেন ফল করলো, তো এটার তো মাল্টিপল, এর পিছনের কারণগুলো সেটা যদি আবার রিসার্চ কোশ্চেন থাকে তাইলে আপনার হবে যে যুদ্ধের পিছনে কারণ কী ছিল সেগুলো তো আপনি বলেন নাই, আপনি শুধু সিম্পলি যে হিরোশিমা কেন ফল করলো, তাহলে তো আপনার সিঙ্গেল উত্তর, তাহলে সেখানে কিন্তু আপনার কোয়ালিটেটিভ রিসার্চ হবে না। কিন্তু ইয়েস হবে কখন, যখন আপনার মতামতের মধ্যে ডাইভার্সিফিকেশন থাকবে, এক একজন এক এক রকম মতামত
দিতে পারে, ইন ডেপথ ওপিনিয়নগুলো ভিন্ন আসতে পারে। রিয়ালিটি ইজ বেসড অন পারসেপশন অফ ইন্ডিভিজুয়ালস, ওইটারই সাপ্লিমেন্টারি। ইন্ডিভিজুয়ালের পারসেপশনের উপর রিয়ালিটি নির্ভর করে, সঠিক অর্থে কী আছে কী নেই সেটা না। রিয়ালিটি অর ফাইন্ডিংস ইজ ডিফারেন্ট ফর ইচ পারসন, ওইটার মতে অনেকটা। মিনিং অফ রিয়ালিটি ফাইন্ডিংস চেঞ্জেস ইন ডিফারেন্ট সিচুয়েশন অর কনটেক্সট। পিপলস পারসেপশন রিগার্ডিং হিউম্যান ক্লোনিং ইউএস অ্যান্ড বাংলাদেশ, অর্থাৎ টাইমের সাথে ডিফার করে, প্লেসের সাথে ডিফার করে, গ্রুপ অফ পপুলেশনের উপর ডিফার করে। হিউম্যান ক্লোনিং বা এরকম যে বিষয় কি স্যারোগেট যে স্যারোগেট মাদার, এই সমস্ত যে মডার্ন ইস্যুগুলো আছে, এটা অনেকগুলো কনটেক্সট থাকে, পপুলেশন টু পপুলেশন ভেরি করে, জিওগ্রাফিক্যাল এরিয়া টু এরিয়া ভেরি করে, জেনারেশন টু জেনারেশন ভেরি করে। কেমন জেনারেশন টু জেনারেশন কিন্তু অনেক কিছু ভেরি করে। আমাদের দেশে এখন অনেক কিছুই কিন্তু আমরা কি আমাদের কাছে ইয়ে হয়ে গিয়েছে, কী বলে, স্বাভাবিক হয়ে গিয়েছে, তাই না? স্বাভাবিক হয়ে গিয়েছে। এখন আমাদের ছেলেমেয়েরা ইভেন মোস্ট রিলিজিয়াস ফ্যামিলি, সেখানে ছেলেমেয়েরা যদি পরস্পর পছন্দ করে, সেটাকে খুব একেবারে খারাপ চোখে দেখে না, মনে করে ভালো হয়েছে, ঝামেলা থেকে বেঁচে গেছি। দেখা দেখি করালে আর বলিয়েন না, এই মেয়ে ছেলেটা তো ভালোই করছে, এটা পছন্দ করছে, এই মেয়েটাকে নিয়ে যা সমস্যা, আর মিলানো যাচ্ছে না। অথচ 50 বছর আগে সিনিয়রিটি এটা ছিল না, পুরো সমাজে এটা একটা হতো, কি বলে, ওই ফ্যামিলির জন্য একটা স্টিগমা হয়ে যেত, যে ওই ফ্যামিলির ছেলে বা মেয়ে 50 বছর বা আরও আগে, 60-70 বছর আগে। তো সুতরাং আমি বলছি যে টাইমের সাথে ওভার দি টাইমও কিন্তু চেঞ্জ হয়, কালচারাল কন্টেক্সটগুলো চেঞ্জ হয়। রিয়ালিটি আর ফাইন্ডিং চেঞ্জ ওভার টাইম। এই সময়ের সাথে সাথে এই ইস্যুগুলো নিয়ে আমরা সাধারণত ফিলোসফিক্যালি কোয়ান্টিটেটিভ স্টাডির সাথে কোয়ালিটেটিভ স্টাডি এই ইস্যুগুলোর উপরে ডিফার করে। এখন আমরা আসব যে ধরে মানে পয়েন্ট বা ডেসক্রিপশন অনুযায়ী যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ স্টাডির যে ডিফারেন্সটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সোর্স কিন্তু সেম সোর্স থেকে জেনারেট করতে পারে। আপনি যে প্রবলেম বা রিসার্চ প্রবলেমের যে সোর্স বা রিসার্চ প্রবলেমের যে অরিজিন, সেটা কিন্তু সেম জায়গা থেকে অরিজিনেট করতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিই, প্রিভেলিং প্রবলেম আমরা বলছি না, ওই যে ইসের মধ্যে দেখাইছিলাম প্রায় 2-3টা লেকচারই এটা থাকবে কিন্তু শুরুতে। এই যে এটা কিন্তু আমাদের একটা একদম একেবারে প্রায় অনেকগুলো রিসার্চ থাকবে, যে কোথা থেকে প্রিভেলিং প্রবলেম থেকে শুরু হয়ে একদম কি রিপোর্ট প্রিপারেশন পর্যন্ত শেষ হয়। এই টোটালটা হলো জার্নি অফ কি রিসার্চ। এই জার্নি রিসার্চের মধ্যে ফার্স্ট পয়েন্ট অফ স্টেশন হলো প্রিভেলিং প্রবলেম। মাথায় কত প্রশ্ন আছে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে দোষী ছেলে বকিস নেয়ার খবরদার। আমার মাথার মধ্যে হাজার রকমের প্রশ্ন আসে, যেহেতু আমি মানি কি আপনি, যেহেতু আমি রিসার্চ কিছুটা বুঝি, আমি মানি আপনি রিসার্চ কিছুটা বুঝি, এই জন্য কোনো সমস্যা দেখলে আমার মধ্যে একটা রিসার্চের কোশ্চেন চলে আসে। কিন্তু সাধারণ মানুষ যে রিসার্চ বোঝে না, তার মধ্যে কিন্তু এই রিসার্চের ইস্যুটা কাজ করে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে, ছবি দিয়ে দেখাইছিলাম যে রাকিব নামে যে ছেলেটি হবিগঞ্জে, তাকে যে মারা হয়েছে, সেটা দেখে আপনার মধ্যে যেভাবে প্রশ্ন আসবে, রিসার্চ কোশ্চেন, সাধারণ মানুষের মধ্যে সেটা আসবে না। সে করবে, বলবে কীরকম নৃশংস মানুষ, জেনারেশনটা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই সমস্ত কথা বলবে। কিন্তু আপনার মধ্যে রিসার্চ কোশ্চেন আসবে, কেমন রিসার্চ কোশ্চেন আসবে এবং হাইপোথিসিস আসবে, এটা আপনার মধ্যে। তাহলে প্রিভেইলিং প্রবলেম মনে করেন, প্রিভেইলিং হইল যে অনেকগুলো প্রিভেইলিং প্রবলেম সমাজে। সুইসাইড একটা প্রিভেইলিং প্রবলেম সমাজে, ইভেন কি ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে কি সুইসাইডের মাত্রা বেড়ে যাচ্ছে বলে আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। ডিভোর্স সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। সোশ্যাল প্রবলেম, স্ন্যাচিং, এখন এই যে কি বলে পিক পকেট বা এই যে ছিনতাই বাড়ছে না, মানে হ্যাঁ একদম প্রতিনিয়ত না বলো বাড়া অবস্থায় আছে, এটা তো আমরা বলতে পারি বাড়া অবস্থায় আছে। স্মোকিং কমে গেছিলো, কিন্তু 2001-2003 দিকে কিন্তু স্মোকিংয়ের মাত্রাটা অনেক কমে গিয়েছিল। পাবলিক বাসে কিন্তু স্মোকিং প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু স্মোকিং বাড়ছে না কমছে? বাড়ছে প্রচুর। ডেটা বলতেছে স্মোকিংয়ের রেটটা বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো সামাজিক সমস্যা। আমি এগুলো থেকে যে কোনো একটা পিক আপ করতে পারি। আমি হয়তো কালার করা আছে, ডিভোর্সটাকে পিক আপ করলাম। এখন ডিভোর্স একটা কি ধরনের এটা ভেরিয়েবল, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ?
কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তাহলে কোয়ালিটেটিভ ভেরিয়েবল কথা হচ্ছে এটা নিয়ে আমি দুই ধরনের স্টাডি করতে পারি, কোয়ান্টিটেটিভ স্টাডিও করতে পারি কি কোয়ালিটেটিভ স্টাডি। এই জন্য এটাকে বাছাই করা হয়েছে, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বাছাই করা হয় নাই। কেমন? এখন আমি সর্টিং অফ দি রিসার্চ প্রবলেম, এখান থেকে রিসার্চ প্রবলেম বের করব। তাহলে এই কয়টা হলো আমার প্রিভেইলিং প্রবলেম। এখান থেকে একটা আমি রিসার্চ প্রবলেম হিসেবে নিলাম। কোনটা নিলাম? ডিভোর্স। এটা হলো আমার রিসার্চ প্রবলেম। তাহলে আগের সবগুলি ছিল প্রিভেইলিং প্রবলেম বা কি বলে বিদ্যমান সমস্যা। কেমন? আর এর মধ্যে একটা আমি যেটা সিলেক্ট করলাম এটা হয়ে গেল কি রিসার্চ প্রবলেম। এই রিসার্চ প্রবলেম এখন আমি কি করব? ডাইমেনশনস অফ দি কি ভেরিয়েবলস টু বি ইনভেস্টিগেটেড। এর মধ্য থেকে আমি এখন যখন করব কোয়ান্টিটেটিভ স্টাডি করব, তখন এটার কোন ডাইমেনশনটা দেখব, কোন আসপেক্টটা দেখব। আর কোয়ালিটেটিভ স্টাডি যখন করব তখন কোন আসপেক্টটা, আসল জায়গায় কিন্তু আমরা চলে আসছি। এখন খুব অ্যাটেনশনটা খুব করা দিতে হবে, কারণ এখন কোয়ান্টিটেটিভ স্টাডি যদি করি তাইলে আমি কি দেখব? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর কোয়ালিটেটিভ স্টাডি যখন করি তখন আমরা কি দেখব? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এটা ক্লিয়ার দিন, নাহলে বলবে খালি স্যারকে দেয় আমাদেরকে দেয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে কোয়ান্টিটেটিভ স্টাডি যখন আমরা করব তখন আমরা ইনভেস্টিগেট ব্রেথ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দি প্রবলেম। আমরা ম্যাডাম অ্যাডভান্স বলেছে, ওইটা আমরা পরে দেখব। ঠিক, থ্যাংক ইউ সো মাচ কী বলে ভালো বোঝার জন্য। সেটা হলো কোয়ান্টিটেটিভ স্টাডিতে দেখে ম্যাগনিটিউড অফ দি প্রবলেম, হাউ মাচ দি প্রবলেম ইজ বিগার। তার মানে কি ব্রেথ, প্রবলেমটা কত বেশি ছড়িয়ে আছে। আর কোয়ালিটেটিভ মডেলে দেখে হলো ডেপথ অফ দি প্রবলেম, এই সমস্যাটা কত গভীরে নিহিত, এর অন্তর্নিহিত কি কারণ কি। এই অন্তর্নিহিত কারণ কিন্তু কোয়ান্টিটেটিভ স্টাডিতে বের করা যাবে না। কি বের করা যাবে? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? যেটা আপনি অ্যান্সার করেছেন। কি অ্যান্সার করেছেন? যে প্রিভেলেন্স অথবা প্রপোর্শন। কেমন? যে হাউ মাচ 100 জন আমরা ধরে নিলাম, 5 বছর যদি আমরা ধরি, আমাদের ইনক্লুশন ক্রাইটেরিয়া ধরি যে আফটার 5 ইয়ার্স ডিভোর্স, আফটার 5 ইয়ার্স, কারণ আমরা আশা করি যে 5 বছরের মধ্যে একটা বেবি আসবে, একটু সেটেল হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট এটা ডেভেলপ করবে। সুতরাং 5 বছরকে যদি আমরা ইনক্লুশন ক্রাইটেরিয়া ধরি, তাহলে আফটার 5 ইয়ার্সের ডিভোর্স এটাকে যদি আমরা নেই, তাহলে আমরা যদি দেখি সমাজে কত পার্সেন্ট 10 বছর আগে কত পার্সেন্ট ছিল 100-র মধ্যে, 20 বছর আগে কত ছিল আর এখন কত। এখন কি তাহলে গ্র্যাজুয়ালি বাড়তেছে না কমতেছে? যদি বলি বাড়তেছে, তাহলে এটাকে কী বলে? এই যে লাইনটা টানা, এটাকে কী বলে? সেদিন বলছিলাম ট্রেন্ড। তাহলে ট্রেন্ড অফ কি ডিভোর্স ইজ ইনক্রিজিং, আমরা তখন মতামত দিতে পারবো। তাহলে এটা হচ্ছে কি কোয়ালিটেটিভ স্টাডি না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ। তাহলে কোয়ান্টিটেটিভে কি দেখে? হ্যাঁ, ব্রেথ অফ দি প্রবলেম অর ম্যাগনিটিউড অফ দি প্রবলেম, কত বেশি বিস্তৃত। আর কোয়ালিটেটিভ মডেলে দেখে কত এটার অন্তর্নিহিত কারণটা কি, গভীরে, একদম গভীরে এর কারণ কি নিহিত আছে। ইট ইনভেস্টিগেট দি ডেপথ অফ দি প্রবলেম। কেমন? ডেপথ অফ দি ইনসিডেন্স অ্যান্ড প্রিভিলেন্স, দ্যাট ইজ দি কি বলে ম্যাগনিটিউড, দ্যাট ইজ দি ম্যাগনিটিউড। কেমন? ইনসিডেন্স প্রিভিলেন্স দুটি ম্যাগনিটিউড। আর ডেপথ অফ দি প্রবলেম হলো অন্তর্নিহিত কারণ। কেমন? যে এর আমরা তখন এখানে কি করব? এখানে কি আমরা অল্প মানুষের মতামত নিব না বেশি মানুষের মতামত দিব? বেশি মানুষের মতামত নেওয়ার জন্য আমাকে কী করতে হবে? কি ক্যালকুলেশন করতে হবে? স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে হবে। আর এখানে যখন ইন ডেপথ, একজনের সাথে ওই যে চেয়ারম্যান সাহেবের কাছে আমি গেছিলাম অনেকবার, একজনের সাথে বারবার করে স্টাডি করে, হ্যাঁ, তখন কি আমি অল্প সংখ্যক নিব না বেশি সংখ্যক নিব? অল্প সংখ্যক। তখন কি স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে হবে কি হবে না? স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে হবে না। ইট ডিপেন্ডস অন দি জাজমেন্ট অফ দি রিসার্চার মনে করবে যে আমাকে কয়জন নিলে আমি মোটামুটি একটা ধারণা। যদি তিনি 10 জন নিলেন, 10 জন নেওয়ার পরে দেখেন যে ডাইভার্সিফাইড ওপিনিয়ন, আরও বেশি মতামত আসতে পারে, তখন তিনি আবার অন দি স্পটে কী করবেন? আরও কিছু বাড়াবেন। 5 জন নেওয়ার পরে যদি দেখেন যে কি বলে আমি 10 জন চিন্তা করছিলাম, একই ধরনের প্রায় কি আসতেছে, মতামত আসতেছে, তখন তিনি আর বাড়াতেও পারেন, 2-1 জন বাড়ায় নিতে পারেন, 10 জন পুরা নাও করতে পারেন। তাহলে কোয়ালিটেটিভ মডেলে কি করতে হবে না? সাধারণ স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, হ্যাঁ, রিসার্চ না, কোয়ালিটেটিভ মডেলে তো আপনি ওপিনিয়নগুলো ইনডেপথ ওপিনিয়নগুলো নেবেন। ইনডেপথ ওপিনিয়নগুলো নিলে সেখানে তো আপনি স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করে 250 বা 300 হলে সেখানে তো আপনি এত মানুষের কাছে রিচ করতে পারবেন না, আর প্রয়োজনও নেই, একই মতামতই মোটামুটি আসবে। এরপরে হলো ডিফাইনিং রিসার্চ প্রবলেম
হ্যাঁ, ওটা আমরা বলেছি, লুক ফর ম্যাগনিটিউড অ্যান্ড এক্সটেন্ট অফ দি কী বলে প্রবলেম অন দি সারফেস, লুক ফর দি ডিপ রুটেড কজেস অফ দি প্রবলেম ইন দি ডেপথ। একদম ডিপ রুটেড কজেস দেখবে। এক কথাটাকে আমরা একটু ডিটেলস বলেছি। ডাইমেনশনস অফ দি ভেরিয়েবলস টু বি ইনভেস্টিগেটেড, এখানে যেটা আপনারা আগেই বলেছেন, প্রপোর্শন অ্যান্ড কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। শুধু প্রপোর্শনই না, আমরা কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস তো দেখতে পারি। হ্যাঁ, এর মাধ্যমে আমি 250 জনকে যদি ডেটা নেই, 250 জনের কাছে যদি জিজ্ঞেস করি আপনার এই রিসার্চের ডিভোর্সের ব্যাপারে কী কারণে ডিভোর্স হতে পারে, সে তো শুধু তারটা বলবে না, সে তার অভিজ্ঞতার আলোকে হয়তো বলবে যে হ্যাঁ এই কারণে হতে পারে, এই কারণ হতে পারে। আমরা পত্রপত্রিকায় দেখি এই কারণ সেই কারণ, নানান কারণ বলে, আমরা সেগুলো মন্তব্য করবো না, সেগুলি বায়াসনেস আসতে পারে। কিন্তু আমরা যখন 2-4 জনের সাথে ইন ডেপথ আলোচনা করব, কোয়ালিটেটিভ ইন নেচার, ডাইমেনশনে কী দেখবো, কোয়ালিটেটিভ ইন নেচার, পারসেপশন অ্যাবাউট ডিপ রুটেড কজেস অফ ডিভোর্স। কেমন? সেখানে আমরা দেখব যে আমরা যদি যে ভেরিয়েবল হলো এটা ভুল লিখছি, সুইসাইড এটা ডিভোর্স হবে, যে আসলে আপনার আমরা যদি বিভিন্ন স্টেটাতে, সে মনে করেন হায়ার সোসাইটি থেকে নিলাম 5 জন, হায়ার সোসিওইকোনমিক স্টেটা, মিডিল সোসিওইকোনমিক স্টেটা থেকে 5 জন, লো সোসিওইকোনমিক স্টেটা থেকে 5 জন, আমরা যদি 15 জনের উপর স্টাডি করি, এই 15 জনের এক একজনের সাথে যদি আমরা 4টা-5টা বা বেশি সিটিং দিই, সিটিং দিয়ে যদি জানি তার নিজের বিষয়টি আমরা জানার চেষ্টা করব। হোয়াট ইজ দি লাইফ সিনারিও, হোয়াট হ্যাপেন্ড, দিনের পর দিন বাড়তেছে, তারা মতামত দেবে যে হ্যাঁ এই কারণে এই কারণে এই কারণে এই কারণে। একজনের ডেটাই হয়তো আপনার 4 পাতা 5 পাতা 10 পাতা হয়ে যাবে, একজনের ডেটা। সে তার ওই জনপ্রতিনিধি আঙ্কেলের মতো সে তখন অন্য জগতে চলে যাবে, সে একদম রিয়ালিটিতে চলে যাবে, একদম রিয়াল কারণগুলো আপনাকে বলে দিবে। এই 10 জন বা 15 জন, 5 জন করে 15 জনকে স্টাডি করলে আপনি যে চিত্র পাবেন, আপনি অনেক সময় একদম কি বলে মোহিত হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন যে এত কিছু আছে, এত কিছু হতে পারে ইন ডেপথ। এইটা তুলনা দেওয়া হয় যে একটা জমিতে এক খবর পাওয়া গেল যে মৌলভীবাজারের একটা হাওরের মধ্যে এক জায়গায় মুক্তার দানা পাওয়া যাচ্ছে। তো এখন কোয়ান্টিটেটিভ স্টাডি হলো যে এই মুক্তার দানা পার স্কোয়ার ফিটের মধ্যে বা পার স্কোয়ার মিটারের মধ্যে কয়টা পাওয়া যায়, দিস ইজ দি কোয়ান্টিটেটিভ, মানে এটা বিস্তৃতি। আর কোয়ালিটেটিভ স্টাডি হলো কত গভীরে, এটা কি 1 ফিট গভীরে না 2 ফিট গভীরে না 5 ফিট গভীরেও আছে। এটা একটা এক্সাম্পল, সাদামাটা এক্সাম্পল, আপনাদের জন্য আসলে প্রযোজ্য না, এটা এদের সাধারণ যারা রিসার্চার তাদের জন্য প্রযোজ্য, যে বোঝানোর জন্য যে কোয়ান্টিটেটিভ রিসার্চটা হলো এটার বিস্তৃতি কেমন, আর কোয়ালিটেটিভ রিসার্চটা হলো এটা কত বেশি গভীরের মূল বা শিকড় অন্তর্নিহিত আছে। কেমন? এটা হাইপোথিসিস হয় না কেন? এই যে কথাটা আমরা শিখলাম যে হাইপোথিসিস হয় না, এটা হাইপোথিসিস হতে গেলে হাইপোথিসিস হয় না এই কারণে, হাইপোথিসিস তো প্রুভ করতে হবে। আর হ্যাঁ, প্রুভ করতে গেলে কি লাগবে? সংখ্যা লাগবে। আমরা এই কোয়ালিটেটিভ রিসার্চের তো অ্যান্সারটা সংখ্যা দিয়ে পাই না, আমরা ডেসক্রিপশান দিয়ে পাই। তো সেখানে আমরা তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন কেমনি করব? হ্যাঁ, হাইপোথিসিস দিতে গেলেই আমাকে কি করতে হবে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আমরা আগের ওই একটা স্লাইড না দেখে চলে আসছি, সেখানে যাই। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে, স্যার হুইচ ওয়ান ফার্স্ট, তাহলে বা একটা করলে আর একটা করার দরকার আছে কি না? শুরুতে কখনো কখনো বা ফুল ফর্ম অফ স্টাডি যে ইস্যুগুলোর উপরে হয়, সেখানে এমনটা ঘটে থাকে বা ঘটাটা স্বাভাবিক। যে প্রথমে আমরা কি করি, এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করি। কোয়ান্টিটেটিভ রিসার্চ করে আমরা প্রপোর্শনটা জানি, প্রিভিলেন্সটা জানি, ইনসিডেন্সটা জানি। জানার পরে কি করি, আমরা কোয়ালিটেটিভ মডেলের একটা রিসার্চ করি। কোয়ালিটেটিভ মডেলের রিসার্চ করে আমরা ডিপ রুটেড কজেস, এর ভিতরের অন্তর্নিহিত কারণটা জানার চেষ্টা করি। এই অন্তর্নিহিত কারণ জানার পরে আমার মধ্যে সেন্স আসে, ধারণা আসে যে আসলে এর হাইপোথিসিস কি হতে পারে। তখন হাইপোথিসিস তৈরি করে হাইপোথিসিস প্রুভ করার জন্য আমরা কি করতে পারি, আবার কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে পারি। তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রপোর্শন অফ ডিভোর্স, এক্সাম্পল এখানে দেওয়াই আছে। কোয়ালিটেটিভ রিসার্চ করতে পারি ডিপ রুটেড কজেস অফ ডিভোর্স, অ্যান্ড আবার এগেইন এরপরে থার্ড স্টেপে যে আবার আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে পারি রিলেশনশিপ বিটুইন ডিভোর্স অ্যান্ড এসি ফ্যাক্টর, সোসিওইকোনমিক ফ্যাক্টরস। তাহলে এই না যে কোয়ান্টিটেটিভ রিসার্চ করলাম, এরপরে কোয়ালিটেটিভ রিসার্চ করলে ফার্দার আর প্রসিড করা যাবে না। কখনো কখনো, সবসময়ই না, কখনো কখনো আবার এটাকে এস্টাবলিশ করার জন্য কি করতে হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে হয়। তাইলে এখানে আমরা বলতে পারি
আবার প্রশ্ন করি না যে কেন 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 প্রশ্ন করলে আবার প্রত্যেকবার কেন জবাব দিতে দেওয়াটা হয়তো সম্ভব হয়ে উঠবে না। সেটা হলো কোয়ান্টিটেটিভ মডেলের রিসার্চটা যখন আমরা প্রথমে করি কেমন, তখন আমরা কি করি, একটা গ্রাউন্ড অফ হাইপোথিসিস। হাইপোথিসিস জেনারেট হয় না, কিন্তু এটা হাইপোথিসিস একটা গ্রাউন্ড জেনারেট করে। এটা পরে আমরা একটু ডিটেলস বুঝবো, আজকে এতটুকু শুধু জেনে রাখেন। হাইপোথিসিসের একটা বেসিস জেনারেট করে। কোয়ালিটেটিভ মডেলে আমরা কি করি, হাইপোথিসিস জেনারেট করি। আর কোয়ান্টিটেটিভ মডেলে আলটিমেটলি যে আমরা কি করি, হাইপোথিসিস প্রুভ করি। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটেটিভ স্টাডি বা ডেসক্রিপটিভ কোয়ান্টিটেটিভ স্টাডি সেটা কি করে, হাইপোথিসিসের জন্য বেসিস তৈরি করে, একটা পাদভূমি না কি বলে, বেসিস তৈরি করে। আর কোয়ালিটেটিভ মডেলটা হাইপোথিসিস জেনারেট করে। অ্যান্ড কোয়ান্টিটেটিভের আলটিমেট অ্যানালিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল মডেলে যখন যাব তখন কি করে, হাইপোথিসিসটা প্রুভ করে। হাইপোথিসিসটা প্রুভ করে। এখানে এস্টাবলিশ লেখা আছে নাকি? হ্যাঁ, হাইপোথিসিসটা প্রুভ করে। তাহলে হাইপোথিসিসের গ্রাউন্ড তৈরি করা, হাইপোথিসিস জেনারেট করা, অ্যান্ড আলটিমেটলি হাইপোথিসিস প্রুভ করা। ঠিক আছে, এটা আমরা পরে আরও হয়তো ইস্যু আসলে তখন বোঝাতে একটু সুবিধা হবে। টাইটেল অফ দি স্টাডি, আমাদের ওই আধা ঘন্টার সময় নষ্ট না হলে আজকে আসলে শেষ করে দেওয়া যেত। টাইটেল অফ দি স্টাডি দেখেন, এখন আমরা এই ডিভোর্স নিয়ে স্টাডি করব। দেখেন টাইটেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ম্যাডাম, ডিভোর্স নিয়ে স্টাডি করব কিন্তু টাইটেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখানে টাইটেল অফ প্রপোর্শন অ্যান্ড কন্ট্রিবিউটিভ ফ্যাক্টরস অফ ডিভোর্স উইদিন, বলেন তাহলে প্রপোর্শন অ্যান্ড কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস। কোয়ালিটেটিভ মডেলে যে হলো পার্টনারশিপ পারসেপশন বা পার্টনার্স পারসেপশন অ্যাবাউট দি ডিপ রুটেড কজেস অফ ডিভোর্স এমাং দি হায়ার সোশিওইকোনমিক স্ট্যাটা অফ পপুলেশন। ডিপ রুটেড কজে চলে গেল, পার্টনার্স পারসেপশনে চলে গেল। পার্টনার্সরা কী মনে করে, অ্যাকচুয়ালি পার্টনার্সরা কী মনে করে, তাহলে কিন্তু টাইটেল চেঞ্জ হয়ে। আমি আগেই বলছি ডিজিজ দিয়ে অ্যাপ্লাইড সায়েন্সটা হচ্ছে মিক্স আপ অফ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, না সায়েন্স অ্যান্ড আর্টস, মিক্সিং অফ সায়েন্স অ্যান্ড আর্টস। যেহেতু মিক্সিং অফ সায়েন্স অ্যান্ড আর্টস, এই জন্য টাইটেলটা আমি ফর্মুলেট করছি, এই জন্য এরকম হয়েছে। আপনি ফর্মুলেট করলে, বুঝে শুনে ফর্মুলেট করলে হয়তো কিছুটা ভাষার কি হেরফের, ফ্রেজিং, এটা বলে ফ্রেজিং হেরফের হতে পারে, সেটা দোষের কিছু না। ইট ইজ দি আর্ট অফ দি রিসার্চ। তার ফলে অ্যাপ্রোচ অফ দি স্টাডি, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ, এটা আমরা এখন আলোচনা করব না। স্যাম্পলিং টেকনিক, এটা আমরা আগেই বলছি যে এটা কোয়ান্টিটেটিভ মডেলে আমরা করব, কি বলে, কনভেনশনাল ইন্টারভিউ করব। আর কোয়ালিটেটিভ মডেলে আমরা কি করব, ইনডেপথ ইন্টারভিউ করব, নন প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা। রিসার্চ ইনস্ট্রুমেন্ট, এটা আমরা অলরেডি বলেছি। মেথড অফ ডেটা কালেকশন, ইন্টারভিউ, অবজারভেশন, এটাও এফজিবিডি বলেছি। নেচার অফ কোয়েশ্চেন্স, এটা অলরেডি ওই উদাহরণের মধ্যে আমরা বলেছি। ক্লোজ এন্ডেড আর ওইটা হলো ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন অ্যান্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন। রোল অফ রিসার্চার কি বলেন তো? রোল অফ রিসার্চার কোয়ান্টিটেটিভে আপনার রোল কি? কোয়ান্টিটেটিভে আপনার কোনো রোল নাই, ইউ হ্যাভ নো রোল। আপনাকে কে গাইড করবে? কোশ্চেনিয়ার। আপনি কোশ্চেনিয়ার অলরেডি তৈরি করে রেডি করে ফিল্ডে গেছেন, ফিল্ডে শুধু জিজ্ঞেস করবেন, অথবা যেটা ছেড়ে দিতে হয় সেলফ, কি জানি বলে এটাকে, না যেটা ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট, মানে আপনি সেলফ অ্যাডমিনিস্ট্রেট আর ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট। কিছু আছে আপনি প্রশ্ন করবেন, কিছু আছে আপনি প্রশ্ন কি ছেড়ে দিবেন, তারা দিবে, কি বলে, ফিল আপ করে জমা দিবে। কোন ধরনের বলেন তো, একটা এক্সাম্পল দেন তো, কখন আপনি কোশ্চেন করে ছেড়ে দিবেন, আপনি প্রশ্ন করবেন না? প্রশ্ন টাইপ করা প্রশ্ন, কোশ্চেনিয়ার 10টা 20টা 50টা প্রশ্ন আছে বা 30টা আছে, আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন এটা আপনি সাথে সাথে কালেকশন করবেন, অথবা 3 দিন সময় দিবেন, অথবা পোস্টাল, হ্যাঁ অথবা অনলাইন। ইয়েস, এখন নাও ইজ অনলাইন, আগে ছিল পোস্টাল, এখন তো অনলাইন হয়ে গেছে, পোস্টাল আর লাগে না। তাহলে কোনগুলোতে করবেন? সাধারণত অনেকগুলো কারণই করা যায়। কমনলি না, যেখানে যদি ফেস টু ফেস আস্কিং হলে সে অ্যাম্ব্রেসড ফিল করতে পারে, রিয়েল কি বলে, হ্যাঁ রিয়েল ইনফরমেশান সে নাও দিতে পারে। এখন আমার একদম অরিজিনাল
এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার স্টুডেন্টের এটা রিসার্চ থেকে, যে সে তার রিসার্চ হলো প্রি ম্যারিটাল এক্সপোজার, সেক্সুয়াল এক্সপোজার অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন এই রিসার্চ যদি সে করে আর সে যদি এই কোশ্চেন নিয়ে রোকেয়া হলের সামনে যায়, তাহলে কি তার হাত পাও নিয়ে সে ফিরতে পারবে? হাত পাও নিয়ে ফিরতে পারবে না। কিন্তু সে যদি কি বলে আগের থেকে কনভিন্স করে পার্সোনাল লেটার পাঠায় তাদের ইউনিয়নের কাছে, তাদের ইন্ডিভিজুয়ালের কাছে, তার জাতির জন্য এটা প্রয়োজনীয়তা তুলে ধরে, তারপর যদি বলে যে আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রশ্ন পৌঁছে দিব, ন্যাশনাল এই বেনিফিট হবে, আপনারা এই করবেন না, সেই করবেন না, এবং যে উত্তর দিতে চান তিনি এই একটা বক্স থাকবে, সেই বক্সে আপনার কোনো সাইন করতে হবে না, শুধু টিক দিয়ে আপনি প্রশ্নটা ফেলে দিবেন। তাহলে দেখা যাবে কি যে সে অন্তত যদি 5,000 স্টুডেন্ট থাকে, হয়তো 500 সেখানে দিবে, কেউ আগ্রহী হয়ে দিবে যে সে জানিবে, এবং রিজনটা কারণটা লিখবে। একটা টাচ ইস্যু বললাম এইরকম, এইটি একমাত্র কারণ তা না, একটা কারণ বললাম যে যেখানে যদি এরকম হয় যে পার্সোনাল কন্ট্যাক্টে আসলে, ফেস টু ফেস আসলে সে এমব্রেসড ফিল করতে পারে এবং রিয়েল ইনফরমেশন মে নট বি, নাও আসতে পারে, তখন আমরা কি করি সাধারণত দিয়ে দিই। আবার কখনো কখনো কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য দিই। হ্যাঁ, হতে পারে। আমরা একটা ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে এখন স্কুলের যে একটা নিউ টিচিং কি যেন কয়েকদিন আগে করছে না, কি যেন সিস্টেমে, যে দীপমণি যাওয়ার আগে করছিল, হ্যাঁ, যেটা নিয়ে তাই না, এই যে ডিম পোস্ট করাটা শেখানো, ওটা কি যেন নাম করছে, হ্যাঁ, রুটি ভাজা, এটার নাম আছে না এই পদ্ধতিটার কি? হ্যাঁ, না কারো বাচ্চা বোধহয় পড়ে না স্কুলে মনে হয়, সম্ভবত, আমার তো এটা একটা নাম ছিল কি যেন ভুলে গেলাম। তাই যাই হোক, এই যে নতুন পদ্ধতিটা এই সম্পর্কে মতামত কি? হ্যাঁ, না এই মডেলটা একটা নাম দিছিল। যাই হোক, এখন আমরা একটা ক্লাসে যদি 100 স্টুডেন্ট থাকে বা 50 জন স্টুডেন্ট থাকে, এই 50 জনের কাছে যায় যদি ডেটা কালেকশন করতে যাই, তাহলে কি আমার টাইম অনেক বেশি লাগবে না? আমি যদি ক্লাসে যেয়ে টিচারকে বলে যে একটু ছেড়ে দিলাম, আপনি 5টা মিনিট সময় দিবেন, ওরা খালি এই 5টা প্রশ্ন আছে খালি টিক চিহ্ন দিয়ে, বা হ্যাঁ, তাহলে আমরা ওই 50 জন বা 100 জন স্টুডেন্টকে যদি আলাদা আলাদা উত্তর নিতাম, তাহলে কি অনেক সময় বাঁচে যেত। যদিও আলাদা আলাদা নিতাম, এটার নাম কি, এই মডেলটার নাম কি? ইন্টারভিউয়ার বলেন অ্যাডমিনিস্ট্রেট, ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট। মানে আমি প্রশ্ন করলাম আপনাকে, স্যার আপনার বয়স কত, স্যার আপনি এই জিজ্ঞেস করলাম, এই বিষয়ে মতামত কি। আর যদি ছেড়ে দেওয়া হয়, সেটা হলো কি সেলফ অ্যাডমিনিস্ট্রেট, তারা নিজেরা সেলফ অ্যাডমিনিস্ট্রেট, সেলফ অ্যাডমিনিস্ট্রেট। জি, নেচার অফ অ্যাসেসমেন্ট হলো, এটা আমরা আগেই বলেছি, অবজেক্টিভ ডেটা এবং কি বলে সাবজেক্টিভ ডেটা। কেমন রিলেশন বিটুইন দি রিসার্চার অ্যান্ড রেসপন্ডেন্ট, এটা অতটা দরকার নেই। আর রোল অফ রিসার্চার যেটা বলছিলাম, কেমন রোল অফ রিসার্চার হইল যে আপনাকে কে গাইড করবে, কোশ্চেনিয়ার। আর কোয়ালিটেটিভ মডেলে আপনাকে কে গাইড করবে? বলতে পারলে এটা বড় ক্ল্যাপ দিব। ইয়েস, হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ। না দেখে নাই, এই আপনারা তাকে ক্রেডিট নিতে দিচ্ছেন না কেন? না, সে দেখে নাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কোয়ান্টিটেটিভ মডেলে আপনাকে গাইড করবে কে? কোয়ান্টিটেটিভ মডেল গাইড করবে কোশ্চেনিয়ার। আর কোয়ালিটেটিভ মডেলে গাইড করবে কে? ইন্টারভিউয়ার। কোয়ালিটেটিভ মডেলকে তুলনা করা হয় কি? রিভার অ্যান্ড বোটম্যান। ইউ আর দি বোটম্যান অ্যান্ড যাকে আপনি প্রশ্ন নিয়েছেন সে হচ্ছে রিভার। আপনি যদি বুড়িগঙ্গা নদীতে যে এখন ইউ আর দি বোটম্যান, আপনি একটা ওই যে স্পিড বোট নিলেন, আপনি ড্রাইভ করতে পারেন এবং আপনি বললেন যে আমি এখন উত্তর দিকে যাব, আপনি যেতে পারবেন? তাহলে তো আপনি কি একদম কেরানীগঞ্জ দক্ষিণ দিকে যাব, আপনি তো নদীতে চলতে পারবেন, আপনি উঠে পড়বেন। আপনি আপনি করবেন কি বলে বোট রান করবেন, কিন্তু আপনি তো রান করতে পারবেন না, আপনি কি ল্যান্ডে উঠে যাবেন। আপনাকে কি করতে হবে? নদী যেভাবে বাঁক দিছে, যেভাবে চলছে, অ্যাজ পার দি কি ফ্লো অফ দি রিভার যেভাবে ফ্লো করে আপনাকে সেভাবে ফ্লো করতে হবে। তাহলে কোয়ালিটেটিভ মডেল হলো ম্যাম যেটা বলেছেন যে রেসপন্ডেন্ট যেভাবে অ্যান্সার দেয়। ইভেন আমরা আর তো ইনিশিয়াল একটা কথা বাদ পড়ে গেছে, আপনি কোয়ান্টিটেটিভ মডেলে ফিল্ডে যান কি নিয়ে? কোশ্চেনিয়ার নিয়ে। অ্যান্ড আরেকটা শব্দ বলছিলাম, আরেকটা চেকলিস্ট নিয়ে। কোয়ালিটেটিভ মডেলে ফিল্ডে যাবেন কি নিয়ে?
সাদা নেই না, সাধারণত আমরা কি নেই, কিছু পয়েন্ট লিখে নিই, সেটাকে বলে ইন্টারভিউয়ার্স নোট। ইন্টারভিউয়ার্স নোট নিয়ে যাই, ইন্টারভিউয়ার্স ও আছে এখানে, ইয়েস, ইন্টারভিউয়ার্স নোট নিয়ে যাই, ইন্টারভিউয়ার্স নোট নিয়ে যাই। কিন্তু কোয়ান্টিটেটিভ মডেলে আমি যাহা লিখে নিয়ে যাই তাহার উপরই আমি থাকি, কিন্তু কোয়ালিটেটিভ মডেলে আমি যাহা ইন্টারভিউয়ার্স নোটে লিখে নিয়ে গেছিলাম সেটার উপরে আমি থাকতে পারি না। এটা অনেকটা তুলনা দেওয়া যায় আধুনিক যুগে। এই যে টক শো হয় না, টক শোতে যে পরিচালনা করে ও কিন্তু কিছু পয়েন্ট লেখা থাকে ওর ইয়েতে, ওই যে দেখবেন ওই যে খাতায় লেখা থাকে, ও কিন্তু সেখানে থাকতে পারে না। অনেক সময় তর্কযুদ্ধ এমনভাবে লাগে সেটা যেই দিকে চলে যায় ও বারবার চেষ্টা করে ফিরে আনতে, কিন্তু অনেক সময় পারে না। আর একটা এক্সাম্পল হলো যে ইয়েদের ডিপ্লোমেটদের যে ইন্টারভিউ নেয়, ডিপ্লোমেটদের ইন্টারভিউ নিতে গেলেও কিন্তু ভালো জার্নাল আমাদের দেশে ওই যে আপনারা হয়তো জানেন যে আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা কি বলে আমেরিকান রাষ্ট্রদূত, সে কিন্তু বলছিল এই দেশের সাংবাদিকদেরকে কিন্তু খুব হার্ড করে কথা বলছিল। তার মিনিং হলো তারা লেখাপড়া করে না, লেখাপড়া না করে যায় কি আগরুম বাগরুম প্রশ্ন করে। কিন্তু যারা মডার্ন ওয়ার্ল্ডে বা আমাদের দেশেও দুই একজন যারা ভালো সাংবাদিক, তারা কিন্তু এই ডিপ্লোমেটদের ইন্টারভিউ করতে যাওয়ার আগে দিন রাত স্টাডি করে প্রিপারেশান নিয়ে তারপরে ডিপ্লোমেটদেরকে করতে যেতে হয়, ইন্টারভিউ করতে যেতে হয়। সেই ইন্টারভিউ করতে যেয়ে সে যে নোট নিয়ে গেছে সেই নোটে কিন্তু থাকতে পারে না। দেখা যাচ্ছে সে এমন একটা অ্যান্সার দিচ্ছে, ওই অ্যান্সারের কাউন্টারে কি আপনাকে একটা প্রশ্ন করতে হয়, তখন ইনস্ট্যান্টলি আপনাকে প্রশ্ন করতে হয়। ঠিক এই কোয়ালিটেটিভ মডেলের ডেটা কালেকশানটা অনেকটা এই ডিপ্লোমেটদের কি বলে ইন্টারভিউ নেওয়ার মতো এবং অনেকটা টকশো পরিচালনা করার মতো। এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি নৌকা চালাতে পারবেন না, বোট চালাতে পারবেন না। অ্যাজ পার দি ফ্লো অফ দি রিভারের ফ্লো অনুযায়ী। শেষ করে দিচ্ছি, এই একটা দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। মেথড অফ ডেটা কালেকশান, নেচার অফ কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড। লাস্টে শুধু একটা কথা আমি শুধু বলবো যে আপনাদেরকে ফর্মাল এমফেসাইজ, স্যাম্পল সাইজ। কখন আপনি বুঝবেন যে আপনার ডেটা কালেকশন হয়ে গেছে কোয়ান্টিটেটিভ মডেলে? দুইটা প্রশ্নের উত্তর দিয়ে একসাথে চলে যান। থ্যাংক ইউ সো মাচ। এটা বিগ ল্যাব দে, বিগ ল্যাব। এখন কোয়ালিটেটিভ মডেলে কখন বুঝবেন যে আপনার ডেটা কালেকশন হয়ে গেছে? আপনি তো কোশ্চেনিয়ার নিয়ে যান নাই, নাম্বার অফ কোশ্চেনিয়ার নাই। হ্যাঁ জি ম্যাডাম কি বলছিলেন? জি, আর তাহলে তো আপনি ঘরে বসে ইন্টারপ্রিটেশন করতে পারতেন। আপনি কখন বুঝতে পারবেন আপনি স্যাচুরেটেড, আপনি ডেটা কালেকশন হয়ে গেছেন? ইয়েস, হ্যাভ এ বিগ ল্যাব, বড় করে। কারণ যখন আমি আর দেখতেছি বারবার ওই যে আরএফএল টিউবওয়েলের কিন্তু একটা ইয়ে ছিল, ওই যে আসমা হাসতেছে বোধহয়, মনে পড়ছে বোধহয়, আরএফএল টিউবওয়েলের একটা অ্যাড ছিল না, কি যতই চাপাচাপি করো লাভ নেই, কোনো লাভ নেই, পানি বেশি উঠবে না। তুমি যদি অন্য টিউবওয়েল পাল্টাই আরএফএল টিউবওয়েল যদি না কিনো, তাহলে তুমি যতই চাপাচাপি করো কি পানি বেশি উঠবে না। তো ওই রকম আপনি যতই ঘুরে দাঁড়ায় প্রশ্ন করেন, উত্তর কিন্তু বারবার একই আসতেছে। এবং বারবার এক থেকে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজনের কাছে গেছি। রীতা মিতা, আমরা আসবো পরে সুযোগ পেলে। রীতা মিতা আমাদের যে শ্রদ্ধেয়, সেলুট টু দেম, বোন সিস্টার রীতা এবং সিস্টার মিতা, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। তাদের ইস্যু নিয়ে যদি আমি একটা ইনডেপথ স্টাডি করতে চাই, একটা কেস স্টাডি করতে চাই, তাহলে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাকেই জিজ্ঞেস করি ওই একই কথা চলে আসে। তখন আমার আর ফিল্ডে থাকা, এই তুমি যদি গুছাও তাহলে কেমনে হবে? গুছানো মানিত শব্দ হয় এবং করা, আমাকে করা কি বলে, ওইটা তো ওই যে দিয়ে বুঝালাম, ওই যে 3টা ফ্লো চার্ট দিয়ে বুঝালাম না, যে কোয়ান্টিটেটিভ রিসার্চ না, সাপ্লিমেন্টারি না, যে কোয়ালিটেটিভ করলে আর কোয়ান্টিটেটিভ করা লাগবে না, সেটা না। এটা হলো কমপ্লিমেন্টারি। ওই যে সাপ্লিমেন্টারি ফুড আর কমপ্লিমেন্টারি ফুডের মতো আছে না, পেডিট্রিক্সের কেউ নেই এখানে না, কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি। একটু আজকে পেডিট্রিক্সের কারোর সাথে আলাপ করে জানিয়ে নিয়ে আর কি। হ্যাঁ সেটাই, এটা কমপ্লিমেন্টারি কিন্তু সাপ্লিমেন্টারি নয়। আচ্ছা, এখন লাস্ট অফ কথা হলো, স্যার একটা প্রশ্ন করছিলেন আমাদের প্রফেসর মকবুল সাহেব, যে কোয়ালিটেটিভ রিসার্চে হাইপোথিসিস লাগবে কি না। সেটার কাছাকাছি প্রশ্ন, হুবহু সেটা। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা কি করি, হাইপোথিসিস থাকলে কি করি, অ্যানালাইসিস করি, তাই না?
এখন কোয়ালিটেটিভ রিসার্চে কোনো অ্যানালাইসিস লাগবে কি না? কোয়ান্টিটেটিভ রিসার্চে তো অ্যানালাইসিস লাগবে, কারণ ফিগার আছে, ডেটা আছে, সংখ্যা আছে। তখন আমরা কাইস্কোয়ার টেস্ট, টি টেস্ট, অ্যানোভা টেস্ট, আমরা আগামী ক্লাসে আশা করি টেস্ট সম্পর্কে কিছু ধারণা দিব। বিস্তারিত টেস্ট পড়াবো না, টেস্ট সম্পর্কে কিছু ধারণা দেব। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চে কি আমাদের অ্যানালাইসিস করতে হবে কি হবে না? হবে। পাশাপাশি দুইজনের, একজন বলছে হবে, একজন বলছে হবে না। তাহলে হবে, কিন্তু সেই অ্যানালাইসিসটা সংখ্যাভিত্তিক অ্যানালাইসিস না, দ্যাট ইজ নট দি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সেই অ্যানালাইসিসটার নাম হলো ইন্টেলেকচুয়াল অ্যানালাইসিস অথবা ফিলোসফিক্যাল অ্যানালাইসিস। ইন্টেলেকচুয়াল অ্যানালাইসিস অথবা ফিলোসফিক্যাল অ্যানালাইসিস। ইট ডিপেন্ডস অন 3 পিলার, 3টা রুটের উপরে, 3টা পিলারের উপরে এই অ্যানালাইসিসটা নির্ভর করে। নাম্বার 1, আমি যে ডেটা পেলাম, ইনফরমেশন, ডেটা বলে না, এখানে ইনফরমেশান বলে, যে এই ইনফরমেশান পেলাম। নাম্বার 2, লিটারেচার সাপোর্ট। নাম্বার 3, রিসার্চার জাজমেন্ট। এই 3টা পিলারের উপরে সাধারণত একটা ঘর 4টা পিলারের উপর দাঁড়ায়, কিন্তু এটা মনে করেন 3 কোণা ঘর, 3 পিলার্স। 3 পিলার্সের উপরে ভিত্তি করে একটা অ্যানালাইসিস আপনি তৈরি করবেন। সেই অ্যানালাইসিসকে বলা হয় ইন্টেলেকচুয়াল অ্যানালাইসিস অথবা কি ফিলোসফিক্যাল অ্যানালাইসিস। থ্যাংক ইউ সো মাচ। আর অনেক কথা আছে, আমরা সুযোগ পেলে আগামী ক্লাসে শিডিউল যা থাকবে তার বাইরে যদি একটু সময় পাই, তাহলে আমরা এটা সম্পর্কে, যেহেতু আমাদের আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, আমরা এখানে আরও কিছু আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আজিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।